আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন। তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমাদের এই অনুষ্ঠানটি যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়, এবং ইউটিউবে শোনার সুবিধা হচ্ছে যে ওখানে একেবারে নন স্টপ চলতে থাকে। সো যারা ইউটিউবে আসেননি আমাদের ঢাকা এফএম এর ইউটিউবে, তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি অন রাখার জন্য। আমাদের ঢাকা এফএম এর চ্যানেলটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে ঢাকা এফএম 90.4 নামে সার্চ করলেই আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি অ্যাড্রেস বার দিয়ে যেতে চান তাহলে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ওকে, চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। কি নাম আপনার? আমার নাম আরিফ। আরিফ, বয়স কত? বয়স আনুমানিক 22 কি 23। 22 অথবা 23 বছর বয়স। জন্ম জেলা? ময়মনসিংহ। ময়মনসিংহ। এখন থাকছেন ঢাকাতে? জি। আচ্ছা, তো আরিফ শুরু করেন প্লিজ। প্রথমে ব্যাকগ্রাউন্ড একটু জানি। জি। আমি একটা দরিদ্র পরিবারের সন্তান। কি করতো আপনার বাবা? আমার বাবা দিনমজুরি করতো। আপনি কি বড় সবার? জি না, আমার বড় বোন আছে, তারপর একটা ভাই আছে, তারপর আমি, আমার একটা ছোট বোন। মানে আপনি 3 নাম্বার? জি। জি, বলেন তারপর। তো আমি মা তারপর দাদার কাছ থেকে যতটুকু জানি আর কি, মানে আমার দাদারা এই এলাকায় ছিল না, অন্য একটা এলাকায় ছিল। তো আমার দাদি আবার একটু অন্যরকম ছিল আর কি, যে নিজেদের মানুষ ছাড়া অন্যদের মানে খুব কমই একটা গুরুত্ব দিত বা এরকম কিছু। বাড়িতে লোকজন আসা এরকম পছন্দ করতো না। একটা সময় দেখা গেছে যে তাদের ভাইয়ের সাথেও, আমার দাদার ভাইয়ের সাথেও আর কি এরকম ধরনের কিছু ঝামেলা হয় জমি জমা নিয়ে। তো এরকম ঝামেলা দিন দিন বাড়ার কারণে আমার দাদা আর কি ঠিক করে যে এগুলা এখান থেকে বেচে দিয়ে যা পারি আমরা অন্য একটা এলাকায় চলে যাব। আচ্ছা। ওই এলাকা থেকে চলে আসে। তো ওই সময় আমার দাদার হাতে অনেক টাকা পয়সা ছিল। এগুলো আপনার কি শোনা গল্প নাকি ছোটবেলা দেখা? শোনা গল্প, একেবারে শোনা গল্প। তারপর একটা জায়গায় আসে আর কি, আমি এখন যে জায়গাটাতে বর্তমান আছি। তো সেই জায়গাটায় এসে সে নিজে কোনো কিছু কেনে নাই। তো ওই সময় তো মানে অনেক জমি ছিল, মানুষজন কম ছিল। তো যার কারণে আর কি জমির মূল্যটা মানুষের খুব বেশি একটা বুঝতো না, মানে আবাদি জমি আবার কি এমনি খালি পড়ে থাকতো। জি। একজনের সাথে কথা বলে আর কি ওই জায়গায় একটা ঘর বানায় ওই জায়গায় থাকে। জি, ময়মনসিংহে। আচ্ছা। একটা সময় দেখা গেছে যে তার হাতে যে টাকা পয়সা ছিল ওইভাবে চলতে চলতে আর কি একটা সময় সে তার হাতে টাকা পয়সা শেষ হয়ে যায়। তো আমাদের ফ্যামিলিটা তখন একদম অসহায় হয়ে পড়ে। মানে আপনার দাদার সাপোর্ট করতো আপনার ফ্যামিলি? জি জি জি। আচ্ছা আচ্ছা। ওই সময়টায় আমার দাদার যে আমার বাবা
তারা শুধু এক ভাই এক বোন, তো বোনের বিয়ে হয়ে যায় আর কি। তো আমার বাবা আর কি তার ফ্যামিলিটাকে টানার জন্য সে দিনমজুরের কাজ ওই সময় শুরু করে। তো এভাবে চলতে থাকে বহুদিন। তারপর যখন আমার বড় বোন হয় তখনও আমাদের সংসারের অভাব লেগেই আছে। তো একটা সময় দেখা গেছে যে আমার যে বড় ভাই সেও হয়। তো আমার ওই সময়টায় ভাত কি জিনিস খুব কমই খেতে পারছি, সপ্তাহে 2-1 দিন বা এরকম সময়। একদম ছোটবেলার গল্প? জি জি। ওকে। এরকম যাওয়ার পর আমার মাও অন্যের বাড়িতে কাজ করতো, মানুষের ধান সেদ্ধ করিত, শুকাইতো, মানুষের এটা সেটা কাজ করতো, যা পাইতো সংসারের কাজে লাগাই দিত। আমার বড় বোন যখন একটু বুঝতে শিখে আমার ছোট ভাইটাকে নিয়ে মানে ধান কুড়াইতো। আচ্ছা। যে নিজের যে খাবার যে জোটে না সেই কষ্টে আর কি, মানে বলতো যে ধান কুড়াইলে ধান পাওয়া যায়, অনেক ধান জমে। তো ধান টুকাইতো আমার বড় ভাইকে নিয়ে। তারপরেও এসে মানে বাসায় খাবার কি জোটে না, মানে অনেক কষ্টে দিন যাপন হয়। আমার স্কুলে এরকম আশেপাশে এরকম ছিল না, মানে একটা স্কুল ছিল আর কি, যে ব্রাক স্কুল আছে না, ওরকম একটা ব্রাক স্কুল ছিল। তো ওইটাতে ফ্রিতে পড়াই আর কি। আচ্ছা। টাকা পয়সা তো ছিল না, ওরকমভাবে লেখাপড়ার কোনো ওয়ে ছিল না। তো ওই জায়গায় ফ্রিতে পড়াইতো। তো আমার ভাই আর আমার বড় বোন তো ওইখানেই পড়াশোনা করতো। পড়াশোনা করার মাঝখানে তারপর আমি হলাম। তো এভাবেই দিনটা চলতে থাকলো। আমি আবার যখন হয়েছি প্রচুর কান্না করতাম আমি ছোটবেলায়। এগুলো আপনি সব শুনেছেন পরবর্তীতে? জি জি। আচ্ছা। তো এমন পরিমাণ কান্না, মানে আশেপাশে মানুষজন মানে এতে অসহ্য হয়ে যেত, মানে এমন পরিমাণ কান্না করতাম। তো আমার মা তখন তো আর আমাকে ছেড়ে বা এভাবে কাজ করতে পারে না, তখন সংসারের অভাবটা একটু বেড়ে যায়। আমার মা আমাকে নিয়ে 3-4 মাস অনেক দূর দূরান্তে গেছে, হাইটা গেছে আমাদের চিকিৎসা করার জন্য, কবিরাজের কাছে, এই কবিরাজ সেই কবিরাজের কাছে। কিন্তু একটা সময় দেখা গেল যে আমি একটু মোটামুটি মানে সুস্থ হইলাম। তো আমার যখন বয়স 1.5-2 বছর হবে তখন মা আবার আমাকে রাইখা কাজে যেত, আমার দাদির কাছে আমি থাকতাম। তো লেখাপড়া তো ওরকমভাবে করার সামর্থ্য সহযোগিতা নাই। তো আমার যে মামা ছিল, নানারা ছিল, আমার বড় বোনকে নিয়ে যায় যে তারা একটু পড়াবে। তো আমার বড় বোন চলে যায়, তো আমি আর ভাই থাকি। আমি ওই সময়টায় মানে একটু বুঝি আর কি, মানে স্কুলে যেতাম বড় ভাইয়ের সাথে, আবার আসতাম। তো একদিন আসছি আমি, ভাই ওই ব্রাক স্কুলেই, আমি আর কি আগে চলে আসছি, আমার ক্ষুধা লাগছে, আমি চিৎকার করতে করতে বাড়িতে আসতেছি। তো আইসা দেখি মা নাই, মা কাজে গেছে। তো দাদা বাড়িতে, দাদাকে জিজ্ঞেস করলাম যে মা কোথায়, বলতেছে মা তো ওই বাড়িতে গেছে, তুই ওইখানে যাও, ওইখানে গেলে তোর খাবার দিবি। তো আমি ওই বাড়িতে যাই, যাওয়ার পরে মাকে আর দেখি না। তো আমার তো ক্ষুধা লাগছে, আমি কান্না করতেছি। তো ওদের এক পাকঘরে যায়া আমি নিজেই আর কি ভাত তরকারি নিয়ে আমি খাচ্ছিলাম। তো ওইখানের এক মহিলা দেখা আমাকে ভাতের থালিটা কাইরে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বয়স কত তখন আপনার? আমার বয়স তখন 5 বছর কি 5.5 বছর। পড়াশোনা করতেন ওই সময়টাতে? না, ওই সময় পড়াশোনা করতাম না, শুধু ভাইয়ের সাথে স্কুলে যেতাম আর আসতাম। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমার মানে ওই যে একটা ইটের মাঝে লেগে আমার মাথাটা পিছন দিক দিয়ে ফেটে যায়। ওহো। মা এটা দেখার পরে মানে চিৎকার চেঁচামেচি করতেছে যে আমার ছেলেটাকে এইভাবে মারলেন কেন, ভাতই তো খাইছে, খেতে পারে না তাই খাইছে। ওনারাই পরে যখন এইভাবে এলাকার মানুষজন নানান কথা বলতেছে, তো ওনারাই আমাকে হাসপাতালে নিয়ে যায়, নিয়ে চিকিৎসা করে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর আমার ভাই তখন ক্লাস 5, তারও শেষ। তা এখন তো আর মানে খাওয়াই জোটে না, তা লেখাপড়া কই থেকে করবে। তো আমার ভাই পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমার ভাইয়ের আবার লেখাপড়া করার খুব আগ্রহ ছিল, অনেক কান্নাকাটি করতো। তাদের সবার মানে ফ্রেন্ড সার্কেল যা ছিল সবাই স্কুলে ভর্তি হয়েছি, তো ভর্তি হতে পারে না, কান্নাকাটি করতো। তাকে একটা আমাদের এলাকায় একটা দোকানে দেওয়া হয়। তো ওইখানে কসমেটিক্সের দোকান ছিল আর কি, এটা সেটা বিক্রি করতো। তখন তো ওরকম দোকানদারি কিছু কিছু বোঝে না, তো সাথে থাকতো আর কি। তখনও আমি এই সময় ক্লাস 1-এ বা 2-তে সম্ভবত, এরকম কোনো কিছু। আমি একদিন স্কুল থেকে আসছি, আইসে তো ক্ষুধা লাগছে, আমি মাকে খুঁজতেছি, মাকে পাই না। তো বিকালের দিকে আমার এক চাচা, মানে তখন তো নারকেল কি জিনিস আমি জানি না, ওটাকে আমি কোনো সময় দেখিও না, বুঝিও না। তো ওনারা দেখি যে নারকেল পারছে, ওনারা পুকুর পাড়ে বৈশা রয়েছে ওটা নিয়ে। তো আমাকে দেখে আমাকে ডাক দিছে, তো আমি গেছি। তো আমি ভাবছি মনে হয় যে আমাকেও দিবে, আমি খাবো। ওনারা বলতেছে যে একটা দা নিয়ে আসো, একটা গ্লাস নিয়ে আসো। আমি ওটা আনতে গেছি, আইনা তাদেরকে দিছি, আমিও সাথে বৈশা রয়েছি। তো ওরা ওটা কাইটা খাইলো, পানিটা খাইলো। ডাব তো মানে উপরে যে নরম অংশটা থাকে ওটাও তারা খায় ফেলাইছে, কিন্তু আমাকে দেয়নি। আমি শুধু বৈশা তাকায় রয়েছি। ওই নরম অংশটার পিছনে যে আরেকটা অংশ থাকে
মানে ওটা তো একদম নরম থাকে, তো ওটা আবার আমাকে কাইটা কাইটা তারা দিচ্ছে। আমি তো ভাবছি এটাই নারকেল, তো আমি তো এটাই খাচ্ছি। তো এটা দেখে আমার পিছনে আমার মা দাঁড়ায় ছিল, ওরা দেখে নাই। তো আমার মা কান্নাকাটি করতেছে যে আমার পোলা খিদায় সহ্য করতে না পারিয়া আজকে এইসব খাচ্ছে। মার কান্না দেখে আমি এখান থেকে উঠে দৌড়াইয়া মায়ের কাছে যাই যে মা, আমাকে কাকায় নারকেল খাওয়াইছি। মা আমাকে জড়ায় ধরে কান্না করতেছে। তো তারপর ওই দিনটা যায়। তো সকালবেলা আমার মানে টয়লেটটা হয় না, তো মানে পেটটা আমার ফুলে যায়। মা কান্নাকাটি করতেছে যে হয়তো বা ওটার কারণে এটা হয়েছে। তো এটা যখন সবাই জানাজানি হয়ে যায়, তখন ওরাই আমাকে আবার হাসপাতালে নিয়ে যায় ওটা চিকিৎসা করে, তো ভালো হই। তো তখন আমি ক্লাস 4-এ একটা আলিয়া মাদ্রাসায় পড়তাম। তো আমি ওই ব্রাকে আর যাই না, তো একটা আলিয়া মাদ্রাসায় পড়তাম। তো ওই সময় কাঁঠাল তো আমি কোনো সময় মানে খাইছি, কিন্তু এতটুকু মনে নাই। তো কাঁঠাল একদিন হঠাৎ দেখি আমার ওই পাশে যে ওই এক দাদা ছিল, বড় দাদা, ওই বাড়ির মালিক যে, জি, তো ওনার গাছে অনেকগুলো কাঁঠাল পাইরে আর কি ঘরে রাখছে। তো আমি ওর ঘরে গেছি, যাই দেখি যে একটা কাঁঠাল ভাঙা। আমি ওই কাঁঠালটা একটু খাইছি বা খাচ্ছি। এরকম সময় ও পিছন থেকে আইসা মানে আমার চোখ দুটা মানে এত জোরে জোরে চাপ দিয়া ধরছে। তো আমি তো ভাবতেছি যে আমার মানে মারিয়ে ফেলতেছি। আমি চিৎকার করতেছি যে মা মা করিয়া। মা আসছে, আয়সা ওর বাড়ির সবাই আসছে। তো আয়সা আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার তখন চোখে আর কিছু দেখি না, আমার গামছা দিয়া চোখ দুটা ধরে নিয়ে যায়। তখন থেকে আমি আর কি মানে চোখে একটু মানে বেশি রোদ্রে গেলে বা একটু মানে দৌড়াদৌড়ি করলে চোখে একটু কম দেখি, মানে ঝাপসা ঝাপসা হয় আর কি। দেখা গেছে একটা সময় যে আমার বাবা আর কি মার সাথে একটু ঝগড়া হয়। তো সকালবেলা তো এরকম ঝগড়া হওয়ার পরে ওই পাশের যে চাচা আমাকে নারকেল খাওয়াইছিল, ও শুয়ে রয়েছে সকালবেলা। তো ও আইসা মানে তার ঘুম নষ্ট হয়েছে মানে এরকম কিছুর জন্য, তো আমার বাবার সাথে আইসা মানে হাতাহাতির পর্যায়ে হয়ে যায়। তো মা তো কান্নাকাটি করতেছে যে এটা কি হইলো, এটা তো আমরা কখনো আপনাদের কাছ থেকে আশা করি নাই, আমরা আপনার এখানে থাকি বলে আপনার এরকম একটা ব্যবহার করবেন। তো একটা সময় এরকম পর্যায়ে হয়ে যায় যে এই জায়গাটা আমাদের ছাড়িয়ে দিতে হইবে। আমি তখন ক্লাস 5-এ, ওই জায়গাটা আর কি ওখান থেকে আমরা এখন জায়গা পাবো কোথায়? কেউ তো জায়গা দিতে চায় না, যে এরকম একটা মানুষ এই এটা করবে ওটা করবে, ছেলে সামলাইতে পারে না, তো জায়গা তো কেনার কোনো সামর্থ্য নাই। তো আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, তো কবরস্থানের পাশে আর কি কিছু জায়গা ছিল আর কি। আচ্ছা, তা ওই জায়গাটা মানে বেশ কিছুদিন ধরে মানে পড়া রয়েছে। তো ওনার সাথে কথা বইলা মানে মানে অনেক রিকোয়েস্ট করিয়া মানে করা হয় যে এই জায়গাটা আমাদের জন্য দেওয়ার জন্য, যে আমরা একটা ঘর বানিয়ে আমরা এই জায়গাটায় থাকবো। তো ওনারা তো আমাকে তারাই দিতেছে, তো আমরা এখন কই যাব, আপনারা যদি না দেখেন। ওই জায়গাটায় আমরা আসার পর আমি যখন ক্লাস 5-এ, তখন এই এলাকার কিছু ছেলেদের সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে তো ওদের সাথে খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, স্কুলে যাইতাম। তো তাদের মাঝে একটা ছেলে ছিল, তো ওনার আবার একটা ফ্রেন্ড ছিল, ওনার বাবার একটা দোকান ছিল। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম মাহমুদ। ওকে। ওনার একটা ফ্রেন্ড ছিল, ওর একটা বাবার দোকান ছিল, মুদি দোকান। তা ওইখানে ওই সময় বিড়ি পাওয়া যেত। তো ও আবার কি করতো, ওর বাবার দোকান থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে আসতো, আর এটা সেটা খাইতো। তো ওই বিড়িও সাথে নিয়ে আসতো, ওরা খাইতো। তা আমি তো খাইতাম না, আমি ওই সময় এইসব কিছু বুঝি না। তো একটা সময় দেখা গেলো যে ওদের সাথে থাকতে থাকতে আমি ওটা খাওয়া শুরু করলাম। আমি তখন ক্লাস 5-এ পড়ি। ওটা খাওয়ার পর তখন বেশ কিছুদিন খাইছি। খাওয়ার পর একদিন মা দেখে ফেলে বলতেছে, এরকম একটা পরিবারে আসিস তুই, এত কষ্ট, তারপরেও তোদেরকে আমরা কোনো সময় কষ্ট বুঝতে দিই না, তোরা আমাকে এইভাবে কষ্ট দিবি কেন, তোর এটা খাওয়ার কি দরকার? তো মা আমাকে এটা সেটা বলে, তো ওদের সাথে আমি আর যাই না। হঠাৎ ওই জায়গায় মানে ওই আলিয়া মাদ্রাসাটা একটা জমির গন্ডগোল নিয়ে, তো এটা এক সময় ভেঙে যায়। তো আমি তো আর লেখাপড়া করতে পারি না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো, আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM-এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তো বা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে
আমাদেরকে ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। যদি আপনি মনে করেন আপনার কণ্ঠ সারা দেশের মানুষের কাছে যাওয়া উচিত, আপনি সেরকম গাইতে পারেন, তাহলে যোগাযোগ করুন এবং অংশগ্রহণ করুন মাইক্রোফোন টেস্টিং 1024-এ। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো আমাদের পাশে একটা টিচার ছিল, তো ও আবার একটা প্রাইমারি স্কুলে পড়াইতো আর কি। তো ও বলতেছে যে ঠিক আছে, তো তুমি আমাদের স্কুলে ভর্তি হও, আমি কথা বলাই দিয়ে তোমাকে ভর্তি করে দিই। ওই জায়গায় আমি ক্লাস 2-তে ভর্তি হই। আচ্ছা। ক্লাস 2-তে ভর্তি হওয়ার সময় স্যারে বলতেছে একদিন ইংরেজি পড়তে বলতেছে। তো আমি ইংরেজিটা খুব একটু কম পারি, কিন্তু বাংলাটা আমি মোটামুটি পারি। তো ও বলতেছে যে তুমি তো এটা পারো, তাহলে তোমার স্পিড তো একটু বলার ভালো, তাহলে তুমি ক্লাস 3-তে ভর্তি হয়ে যাও। তো আমি স্যারকে গিয়ে বললাম, হেড স্যারকে। তা বললো যে ঠিক আছে, তুমি ক্লাস 3-তেই ভর্তি হও। তো ওই সময়টায় আমি মানে বাংলা ছবি দেখতাম আর কি, ওই যে বেসিয়ার বা ছিডি এইসব ছিল, তো দেখতাম, খুব প্রচুর পরিমাণে দেখতাম, পড়তাম না, খালি রাত্রেবেলায় শুধু এইসব দেখতাম। আমি ওই স্কুলে ভর্তি হওয়ার পর তো এখানে একটা মেয়েকে দেখি, তো তখন তো মানে এইসব বিষয়ে আমি কিছু বুঝি না। তো ক্লাস ছবি 2-তে দেখতাম। পড়েন আপনি সেই সময়? হ্যাঁ, ক্লাস 3-তে। ক্লাস 3-তে, হ্যাঁ। তো ছবি দেখতাম যে নায়ক নায়িকাদের পিছনে দৌড়ায় বা এটা সেটা করে, তো একটা সময় তারা দেখি মিল হয়ে যায় বা প্রেম টেম এই সেই। আমিও ভাবলাম যে আমি ওইটার সাথে প্রেম করবো, এই মেয়েটার সাথে। ওই মেয়েটার সাথে কথা হয়, ওর সাথে কথা হয়, দৌড়াদৌড়ি খেলা, এই সেই দিন কাল কাটতেছে ভালোই। ক্লাস 3-তে যখন আমার শেষ হয়, তখন আমি ক্লাস 4-এ উঠি। তো ওই মেয়ের সাথে আমার মানে খেলাধুলা কথাবার্তা এই সেই হচ্ছে। তো একদিন হঠাৎ ওই আমার আর কিছু একটা ফ্রেন্ড ছিল, তো ওরা আবার ওর সাথে খুব মারামারি করছে বা গালাগালি করছে। তো এটা আবার ওই মেয়েটা কান্না করতে যায় তার বাবারে বলছে। বলার পর তো ওর বাবা স্কুলে আসছে, আইসা বলতেছে এই ছেলেটা তো এরকম, মানে একে এমন খারাপ খারাপ ভাষা বলছে। তো ও আবার ওকে মারতে চাইছিল। তো স্যার আবার বললো যে আমি থাকা অবস্থায় আপনি এখানে একজন স্টুডেন্টের গায়ে হাত দিবেন, তো সেটা তো আসলে ভালো দেখা যায় না। তারপর ওই স্যার আবার ওকে প্রচণ্ড মারে। তো আমি দাঁড়াইছিলাম সাথে। তো দাঁড়ায় থাকার পর আমার মানে আমিও কান্না করতেছি যে ওই ছেলের সাথে তো আমিও ছিলাম, মেয়েটাকে আমার নামে কি বলছে নাকি, আমাকেও মারবে। তো আমি তখন ওই স্যার আর আমাকে কিছু বলে নাই, তখন আমি বুঝলাম যে মেয়েটা হয়তো আর বলে নাই। এরকমভাবে কিছুদিন যায়। তখন তো আমার ভাই ওই একটা দোকানে ছিল, তো হঠাৎ কি একটা মানে একটা ঝামেলা হয়েছে। তো ভাইকে সম্ভবত ওই লোকে আর কি খারাপ খারাপ কিছু কথা বলছে। তো ভাই একদিন ওখান থেকে চলে আসে রাত্রেবেলা। চলে আসার পর পরদিন সকালবেলা ওই দোকানের মালিক আর কিছু ছেলেপেলে নিয়ে আমাদের বাড়িতে আসছে। কিন্তু রাত্রেবেলা যে ভাই যে বাড়িতে আসছে, কিন্তু সে বাড়িতে আসে নাই, সে জানি কোথায় চলে গেছিল, তো বাড়িতে আসে নাই। আচ্ছা। তো ওই মালিক আসছে, আসার পর বলতেছে যে আপনার ছেলে তো আমার টাকা পয়সা নিয়ে দোকানের মালামাল নিয়ে তো পলায় চলে আসছে। তো আমার মা তো শুইটা প্রায় একদম বেহুশ হওয়ার মতো অবস্থা। তো মা কান্নাকাটি করতেছে যে আমার ছেলেটা এখন তাহলে কোথায়, ছেলেটা কোথায় সেটা তো আমরা জানি না, সেটা তো আপনারা জানবেন। আমার টাকা পয়সা সব আপনারা আবার আমাকে ফিরিয়ে দিবেন। তো টাকা পয়সা ফিরিয়ে দিবে কই থেকে, আমার ভাইকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মা তো তখন কান্নাকাটি করতেছে। তো চারদিক দিয়ে খোঁজাখুঁজি লেগে যায়। আমাদের যে বাজার ছিল, তো হঠাৎ এই বাজারে খোঁজাখুঁজি করতে গিয়ে তোর একটা ছেলের সাথে দেখো, আমাদের এলাকারই। তো ও বলতেছে তো আপনার ছেলেকে তো আমি ওই জায়গায় দেখছি, ওই জায়গায় বৈশা কান্নাকাটি করতেছে। তো আমরা সবাই ওখানে যাই, যে ভাইয়াকে নিয়ে আসি। তো পরে ওর সাথে কথা বলা হয় যে কি হয়েছিল, তুমি ওখান থেকে চলে আসছো কেন। তো আমাকে বলতেছে যে আমি নাকি ওই তার দোকান থেকে টাকা চুরি করছি, তো এটা সেটা নিয়ে সে আমাকে মারে, যার জন্য আমি রাত্রেবেলা চলে আসছি। তো ওনাকে পরে ভাইয়াকে আর দোকানে দেওয়া হয় না, তো ভাইয়া বাড়িতেই থাকে। তারপর আবার কিছুদিন পরে আবার ওই ময়মনসিংহ আমাদের একটা এলাকায় তো একটা বড় ছিল আর কি, দোকান ছিল। তা আবার ভাইয়াকে ওটাই দেওয়া হয়, ওটা ভাইয়াই থাকতেছে। তখন আমি ক্লাস 4-এই আমার শেষের দিকে। তো একদিন ওই যে মেয়েটাকে আমি পছন্দ করতাম আর কি, তো সেই মেয়েটা একদিন টিকটিকি মেরে মানে আমার বইয়ের ভিতরে রেখে দিয়ে যায়। আচ্ছা, ও জানতো যে আপনি ওকে পছন্দ করেন? হ্যাঁ, জানতো না, মানে ওসব তো ওই সময় ও কিছু বুঝতো না, আচ্ছা, বা আমিও কিছু এরকম ভাবে বলার মতো কোনো কিছু নাই যে আমাকে আমি বলবো। জাস্ট এইটুকুই যে আমি ওকে ওর সাথে আমি প্রেম করবো। তো টিকটিকি মেরে রেখে দিয়ে যায়। তো আমি যখন বইয়ের পাতা তুলতে গেছি, তখন দেখি ওটা আমার বইটা পুরো একদম মানে রক্তে ভিজে যায়। তো
তো আমি আবার ওইটাকে নিয়ে তার বইয়ের ভিতর রেখে দিয়ে আসছি। তো ও যখন এটা দেখে, তো তারপর ও এটা আমাকে ধরে মানে আমার গায়ে ছুঁড়ে মারে আর কি। তো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, মানে স্যার আসেনি, ওই খাওয়া দাওয়া করতে গেছিলো তো লাঞ্চে, তো আসে নাই। ওই স্যারের বাড়ি যে আবার ওই স্কুলের পাশেই ছিল, তো আসে নাই। বৃষ্টি নামছে, তো বাতাসও হচ্ছে, তো ফ্লোরটা একেবারে ভিজে গেছে। ওর টেবিলের উপর দাঁড়াই ছিল, তো আমি যখন ওটাকে তার গায়ে মারি, তো ওইখান থেকে ওই টেবিলের উপর থেকে এসে লাফ দেয়। লাফ দিলে ওই মানে পাটা পিছলে ওর ইয়েতে ওই ওয়ালের সাথে বাড়ি খেয়ে ওর মাথাটা ফেটে যায়। তো তখন তো আমি খুব ভয় পেয়ে যাই, কান্নাকাটি করতেছি যে এখন তো আমাকে মারবে বা এটা সেটা। তো ওই স্যার আবার বলে যে দুষ্টুমি করতে যায়, হয়তো হয়ে গেছে, তো যাক, এটা নিয়ে কিছু বলার দরকার নাই। তো এটা ওখানে শেষ হয়ে যায় আর কি। তো তখন আমি ক্লাস 5-এ, মানে ক্লাস 5-এ থাকা অবস্থায় তো আমার বাবা একটা মানে ওই যে আছে না, মানে কি বলে ওই যে ভেংরুল, ওই একদিন কাজ করতে গেছে, তো ওই জায়গায় একটা ভেংরুলেরই ছিল আর কি, ওই বড় একটা চাক ছিল। তো ওই জায়গায় মনে করেন ওই যখন ওই গাছের সাইডে যখন ওই কোদাল দিয়ে কূপ দিতে গেছে, তখন তো মনে করেন ওই গাছে কেমন জানিয়ে লাগছে। তো ওটা তো বাবা মানে অনেকভাবে ধরছে, ধরার পরে বাবা তো একদম পাগলের মতো চিৎকার করতেছে। তো মানে এমনভাবে কামড় দিছে যে প্রতিটা জায়গা মনে করেন ফুলে গেছে। তখন তোমার বাবা আর কাজ করতে পারে না, মানে তখন মানে একেবারেই অসহায় হয়ে গেছি আমরা, মানে খাবার দাবার কি মানে ওই সময়টা আমরা চোখেই দেখি না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো একটা সময় ক্লাস 5-এর শেষের দিকে তো স্যার বলতেছে যে বৃত্তি দেওয়া হবে। তো বৃত্তি দিলে তো আমাদের কিছু টাকা পয়সা ওদেরকে দিতে হবে। তো যেভাবে হোক ম্যানেজ করে মানে 200-250 টাকা এভাবে দেওয়া হয়। তো বৃত্তি দিলাম আমি, তো বৃত্তিটা আমি পাইনি। তো ওই জায়গায় একটা ঘটনা হচ্ছে, মানে আমি ছোটোবেলা থেকে ক্ষুধা সহ্য করতে পারতাম না। তো যখন ওই দিনে 2টা পরীক্ষা হইতো, একদিনে 2টা পরীক্ষা। তো আমি পরীক্ষা দিয়ে একটা পরীক্ষা যখন শেষ করে নিচে নামছি, স্যারকে বলতেছি স্যার খিদা লাগছে, মানে কিছু খায়া তারপর ঢুকি আবার পরীক্ষা দিতে। তো আমি যখন হোটেল নিয়ে গেছে, তো ওই সময় দিয়েছে কি রুটি, আর 3টা রুটি দিছে, মানে একটা মিষ্টি দিছে। তো রুটিগুলো খুব শক্ত ছিল, তো আমার তো ক্ষুধা লাগছে, আমি রুটিগুলো জোরে টান দিছি, মানে রুটিগুলো আমার হাতে রয়ে গেছে, প্লেটটা কোনো মানে ছিটে পড়ে গেছে, প্লেটটা খুঁজে পাচ্ছি না। তো এটা নিয়ে স্যার বলতেছে যে এইভাবে তো আসলে মানে এত তাড়াহুড়া করার মতো কিছু নাই। তো স্যারে একটু বকাঝকা বললো যে মানুষের সামনে মানে কি এইসব তো আসলে ঠিক না। তো আচ্ছা ঠিক আছে, ওটা পরীক্ষা শেষ হলো, আমি আসলাম, মানে বৃত্তি তো আর পাইলাম না। তো ওই মেয়েটা আবার মানে ওইখানেই থেকে যায়, যে তার বাবা রেখে দেয়, ও একটু ভালো ছিল পড়াশোনায়, তো বলতেছে ও পরের বছর বৃত্তিটা দিবি। তো ওর সাথে আমার 1 বছর গ্যাপ হয়ে যায়। তো আমি তখন ক্লাস 6-এ ভর্তি হই। ভর্তি হওয়ার সময় মানে ভর্তি হতে গেলে তো এখন তো টাকা লাগবে। তো আমার একটা ছোটো খালা ছিল, তো ওই খালা আবার আমাকে টাকা দেয় ভর্তি হওয়ার জন্য। তো আমি ক্লাস 6-এ ভর্তি হই। তো দিনকাল ভালোই চলতেছে। ওই মেয়েটার সাথেও মাঝে মাঝে আমি ওর বাড়ি যেতাম, ও আমার বাড়ি আসতো, মানে কথাবার্তা হইতো। তো ক্লাস 6টা মোটামুটি ভালোই কাটে। তো ওই সময় আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সম্পর্কটা আর একটু হয়, মানে রাত্রে রাত্রে আমি ঘুরতাম, ওই যেখানে সেখানে বসে আড্ডা দিতাম। তো বিড়ি সিগারেট এসব তো খাচ্ছি ওই সময়টাতেও। তো ক্লাস 7-এ যখন আমি উঠি, তখন আমার মা অসুস্থ হয়ে যায়, মানে চোখের গোড়ায় মানে নালি বলতে কোনো একটা কিছু আছে, মানে চোখটা ফুলে যায় উপরে, তো ওটা দিয়ে পানি পড়ে। তো এরকম অবস্থায় তো আমাদের ওরকম কোনো অবস্থা ছিল না যে চিকিৎসা করব। তো আমার এক চাচাকে বলে কয়ে যে আমাদেরকে কিছু গ্রামের মানুষ থেকে সাহায্য করেন, আমরা মার চিকিৎসা করব। তো এরকম কিছু করার পরে কিন্তু তারপরেও এরকম টাকাটা ওঠে নাই, মানে আমার চিকিৎসার জন্য পুরো খরচাটা হয় নাই। তো ওই যে আমি যে মেয়েটাকে পছন্দ করতাম, ওর বাবা আবার ধানের ব্যবসা করতো। আচ্ছা। তো ওই মেয়ের বাবার কাছ থেকে আমি 2000 টাকা মানে আমার বাবা আর কি ধান নেয়। তো ধান নেওয়ার পর তো মা ভালো হয়, চিকিৎসা করায়, তাকে অপারেশন করায় ওই জায়গায়। তো একটা সময় ভালো হয়, তো ওই টাকাটার জন্য সে বাবাকে বলতেছে টাকাটা দেওয়ার জন্য। তো তো টাকাটা দিতে পারতেছে না, তো এই জন্য অনেক ঝামেলা টামেলা হয়। তো ওই পাশের বাড়ি একটা ছেলে মানে মানুষের ক্ষেত্রে ধান কাটতো। তো আমিও চিন্তা করলাম যে মানে ওর কাছে দেখি যে টাকা পয়সা এটা সেটা কিনে। তা আমিও করলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাকেও আপনার কাছে নেন, আমিও ধান কাটবো, ধান কেটে আমি ওই টাকাটা আমি দিয়ে দেবো। তো ওর সাথে আমি ধান কাটি প্রায় 1-1.5 মাসের মতো। তো আমি 2000 টাকা ওই চাচাকে দিয়ে দিই। তো ওই সময়টাই ওই যার সাথে আমি ধান কাটতাম ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, মানে সব কিছু ওর সাথে শেয়ার করতাম, সেও আমার সাথে সব কিছু শেয়ার করতো। তা
ওই সময় তো খুব বেশি একটা টিভি ছিল না, ওই এলাকা থেকে আসার পর তখন আমি আর টিভি দেখতে পারি না। তো ও আবার ওর একটা ভাবি ছিল, তো আমার সম্পর্কে আমার চাচি হয়, তা ওই বাড়িতে আবার একটা টিভি ছিল। তো আমি ওইখানে একদিন গেলাম, গিয়ে দেখি ওই বাড়িতে টিভি আছে, তো সবাই টিভি দেখতেছে। তো ওই টিভি দেখার সময় তো ওই যখন মহিলাকে আমি দেখি, তো তার প্রতি আমার একটা কি মানে ব্যাড একটা আকর্ষণ চলে আসে। কোন মহিলাটা? জি, ওই যে ভাইয়ের সাথে আমি ধান কাটতাম তার ভাবি। তারা ভাবি, আচ্ছা ঠিক আছে। তো আপনি কোন ক্লাসে থাকা অবস্থায় লেখাপড়া বাদ দিয়ে দিলেন? না, আমি লেখাপড়া বাদ দিইনি। তখনও লেখাপড়া বাদ দেননি? না, তখন আমার লেখাপড়া আছে। কোন ক্লাসে পড়ছিলেন? ক্লাস 7। ক্লাস 7, ওকে। ওই মহিলার প্রতি আমার একটা ব্যাড আকর্ষণ চলে আসে। তো একটা সময় দেখা গেছে কি ওই মহিলা আবার মানে টাকার প্রতি খুব নেশা ছিল, মানে টাকা হলে সে যে কোনো কাজই করতে রাজি। তো আমার কাছে তো ওরকম কোনো টাকা পয়সা নেই যে আমি ওর সাথে এরকম টাকা পয়সা দিয়ে লেনদেন করবো। ও কি করতো আমার সাথে, না ওর সাথে আমি কোনো একটু কথা বলতাম বা হাসাইতাম এরকম কিছু। তো একটা সময় দেখা গেছে কি ও যে ধান ছিল, তো ওই ধান আমাকে চুরি করে দিত, আমি বাজারে নিয়ে বিক্রি করতাম। ভদ্রমহিলা? হ্যাঁ। তো চাল দিত, মানে এটা সেটা দিত, আমি বিক্রি করে তারে এটা সেটা এনে দিতাম, কসমেটিক সামগ্রী এনে দিতাম। তো ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। তা ওনার আবার একটা মেয়ে ছিল, 10 থেকে 11 বছর বয়সের একটা মেয়ে ছিল। ও আবার লেখাপড়া করতো না, তো ও বাড়িতেই থাকতো। আমি যখন ক্লাস 8-এ উঠবো, তো তখন ওই মেয়েটা আবার ক্লাস 7-এ পড়ে। তো আমি যাকে পছন্দ করতাম, ওর ফ্যামিলিটা আবার আমাদের ফ্যামিলির সাথে একটু খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমাদের ফ্যামিলি থেকে যদি কোনো কিছু করতো ওদেরকে জানাইতো যে আমরা এই কাজটা করতেছি। তো একদিন হঠাৎ করে মানে তখন ও ক্লাস 7-এ ওঠার সময়, তখন আমার 6 থেকে উঠি, আমি যখন ক্লাস 7 উঠি তখন আমার রোল হয় 18। আচ্ছা। তো একদিন ওর বাড়িতে আমার মা যায়, যে কান্নাকাটি করতেছে যে আমার ছেলেটা এরকম হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি মনোযোগ নাই। তো ওই মেয়েটা আমার একদিন বলতেছে যে দেখ, তোর মা তো আসছিল, আয়সা কান্নাকাটি করতেছে যে তুই লেখাপড়া করিস না, তুই এরকম করতেছিস কেন, তুই লেখাপড়া কর। তো আমি তখন আর তাকে কিছু বলি না। আমি ক্লাস 8-এ উঠি, ক্লাস 8-এ উঠে আমার রোল হয় 45। আচ্ছা। তো এটা আমি হঠাৎ আমার একদিন মেয়েটা জিজ্ঞাইতেছে যে তোর রোল নাম্বার কত হয়েছে। আমি বলতেছি যে না, তোকে আমি রোল নাম্বার বলবো না, বলে তুই আমাকে এটা সেটা বলবি, মানে ফাজলাম ঠাট্টামো করবি। তো না বলার পরে তো ওই মেয়েটা আমার সাথে আর কথা বলে না। তো কথা বলে না। তো ওই সময় মানে ফার্স্ট টাইম আমি যখন ক্লাস 8-এ, তখন এর আগের বেচ যে ছিল ফার্স্ট টাইম জেএসসি দেয় আর কি ওই সময়। তো আমরা হলাম সেকেন্ড টাইম। তখন আমি কোনো টিউশনি বা কোনো প্রাইভেট কোনো কিছু নিচ্ছি না। তো বলতেছে যে তুই এইসব নিতেছিস না, তাহলে তো তুই ফেল করবি, তুই পড়তে পারবি না। তো যখন এটা বললো তখন আমার মনে একটা জেদ চেপে গেল যে আমি পারবো না কেন, টিউশনি না করে অনেক ছাত্র পারতেছে না, তো আমিও তো পারবো। তো আমি আবার সব কিছু মানে এইসব ধরনের নেশা টেশা বাদ দিয়ে তো আমি আবার কিছুদিন পড়লাম। তো পড়ার পরে জেএসসি পরীক্ষা আসলো, তো আমি জেএসসি পরীক্ষা দিলাম। তো আমি ওখানে 3 পয়েন্ট পাইলাম। তো 3 পয়েন্ট পাওয়ার পরে আমি যখন ক্লাস 9-এ উঠি, মানে ও ক্লাস তখন 8-এ, 1 বছরের গ্যাপ ছিল। তো ওর আবার একটা চাচাতো ভাই ছিল, মানে আমার খুব ভালো বন্ধু। ও কথা বলতে পারে না, মানে বোবা আর কি, কিন্তু শুনতে পারে। আবার সে আবার আমাদের সাথে ক্লাস 5 পর্যন্ত মানে পড়ছে, তো লিখতে পারে। আমি তখন ক্লাস 9-এ, তখন তো মানে সব কিছুই বুঝি, তো ও মোটামুটি বোঝে। তো আমি তখন মানে একটা নিলাম যে ওকে আমি প্রপোজ করবো। তো ওকে আমি প্রপোজ করি। ও আমাকে বলতেছে দেখ, এইসব ধরনের কথা আমাকে আর কখনো বলবি না, তাহলে কিন্তু তোর সাথে আমার আর মানে ফ্রেন্ড যে একটা সম্পর্ক আছে ওটা থাকবে না। তো আমি আর তখন তাকে কিছু বলি নাই। সে না বলে ভালোই কিছু দিনকাল যাচ্ছে, ভালো চলছে। তো ক্লাস 8-এ মাঝখানে তো আমার যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে মা ওই আলসার আছে না, আবার ওই যে না খাওয়া বা এটা সেটা আলসার হয়ে যায়। হ্যাঁ, আলসার হয়ে যায়। তখন আবার আমার ভাই আবার আমাকে একটা ফোন কিনে দেয়। ভাই আর কি একটা দোকানে যে থাকতো, তো বোন তো থাকতো না বাড়িতে, তো মায়ের খোঁজখবর নেওয়ার জন্য, কথা বলার জন্য একটা নোকিয়া ফোন কিনে দেয়। তো তখন আমি ওই ফোনটা আমার সাথে সাথে রাখতাম। তো একদিন ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা, মা তো অসুস্থ। তো ও কী করলো, ও ছুটি নিয়ে বাড়ি আসলো। আচ্ছা। আইসা তারপর ওই ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তখন তো আলসারেও তো চিকিৎসা করা লাগে, তো এতটা তো নাই যে আমরা চিকিৎসা করব। তো ওই সময়টায় ওই এলাকার মানুষ যে আমাদের ছিল, ওদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে তো মার চিকিৎসা করি। তো ওই সময়টায় মানে মা ভালো হয়। মানে আমাকে একদিন ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে তোর সাথে একটা মেয়ে ফোন দিয়ে কথা বলবে, তো একটু ফোন দিয়ে কথা বলিস, মানে অন্য কিছু বলিস না। তো আমি তোর বিষয়টা তেমন কিছু নেই নাই। তো একদিন একটা মেয়ে ফোন দিছে, মানে মেয়ে ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভালো আছে নেই, সেই মায়ের সাথে কথা বললো। তো একটা সময় ভাইয়া আমাকে বললো যে ওই মেয়েটার সাথে তার একটা সম্পর্ক আছে। তো
সম্পর্ক থাকার পরে মানে তার কিছুদিন পরে মানে 4-5 মাস পরে হঠাৎ ফোন দিছে, মানে ভাইয়া ফোন দিয়ে মানে মাকে চাইতেছে। তো আমি মাকে দিলাম, সে অনেক জোরে জোরে কান্না করতেছে। মানে মা তো তার কান্না দিয়ে শুনিয়া মানে একদম পাগল হয়ে গেছে। মানে ওকে বলতেছে যে তুই আমার এখানে আসবি না, আমি তোর এখানে যাব। তো ও বলতেছে না আমি আজকে আসতেছি। তো এরপরে সে আর আসে নাই। না আসার পর থেকে তো তারপর কিছুদিন পরে তার মালিকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলে তো এরকম অবস্থা করতেছে যে ঠিক মতন দোকানে বসে না, আসে না, মানে কাস্টমারের সাথে ঝগড়াঝাটি এরকম কিছু করতেছে। তো মানে এরপর থেকে মানে ভাইয়ার মানে ব্যবহারটা অন্যরকম হয়ে গেছে, কেমন একটা অস্বাভাবিক আচরণ। তো এরপর থেকে আর তাকে কোনো জায়গায় মানে কাজে সহজে দেওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা। মানে যেখানে যায় সেখানে একটা ভেজাল করে আসে, বা মানুষের সাথে মারামারি এটা সেটা, তো এক ধরনের মানে কীরকম হয়ে গেছে। তো আমি তখন ক্লাস 9-এ তো ভোকেশনালে ভর্তি হয়েছি আর কি। তো ভোকেশনালে তো মনে করেন যে টিউশনি করতে হয় ক্লাস 9 থাকা অবস্থায়। তো তখন আমি টিউশনি নিচ্ছি না। তো না নেওয়ায় তো মা বলতেছে যে সবাই টিউশনি করে, আমি তোকে টিউশনি করাইতে পারতেছি না, তুই পড়তে পারতেছিস না, তাহলে কি করব আমরা, তুই নিজেই চেষ্টা করে দেখ একটু পারিস কিনা। তো আমি বললাম ঠিক আছে, আমার যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করতেছি। তো ওই বছরটা আমার ভালোই গেল। তো আবার মাঝখানে আমি একবার তো আমার মেয়েটা না করে দিয়েছিল, তখন আমি আবার সেকেন্ড টাইম প্রপোজ করি। তো ও বলতেছে যে দেখ একবার তোরে নিষেধ করছি, তুই আমাকে তারপর আবার বলতেছিস, এইবার বললে কিন্তু আমি বাবাকে দেখ সত্যি সত্যি বলে দেবো। তো আমার একটা জেদ চাইপে গেল যে আসলে এটা কি হইলো, আমি 2বার তাকে বললাম, সে কোনো কিছু মানে স্বাভাবিকভাবে নিল না, এখন আবার এইসব ধরনের কথা বলতেছে। তো আচ্ছা ঠিক আছে, তো ওকে বললাম যে অন্যভাবে তাহলে আমার ট্রাই করতে হবে, কিন্তু তার জন্য আমার কিছু সময় নিতে হবে। তো মাঝখানে এই পরীক্ষা দিলাম, 9-এ পরীক্ষা দিলাম। 9-এ গিয়ে আমি 4 পয়েন্ট পেলাম, 4.29। তো আমি যখন ক্লাস 10 তখন ও আবার ক্লাস 9-এ। তো এভাবে চলতে থাকলে ওর যে ওই একটা বোবা ফ্রেন্ড ছিল, তো ওই চাচাতো ভাই, তো আমার ভালো ফ্রেন্ড, তো ওকে দিয়ে একদিন আমি মানে এইভাবে ভালো কিছু মানে ওর কাছে লিখে দিয়ে মানে ওকে দিয়ে বলাইছি। বলাইলে ও মেয়েটা আবার তখন আর তাকে কিছু বলে নাই। তো ওদের মানে ঘরটা ছিল এরকম মানে চৌচালা একটা ঘর, মানে 2 সাইডেই বারান্দা ছিল। তো আবার একটা রুমে ঘুমাইতো, ওর বাবা আবার ওই দোকানের জন্য দোকানে ঘুমাইতো, ওর ভাইয়া ছিল, ওর ভাইয়া বাড়িতে থাকতো না। তো ও আবার আমাকে লিখে দিল যে ওই দিন রাত্রেবেলা আমার সাথে দেখা করার জন্য। তো আমি দেখা করতে গেলাম, তো সবাই ঘুমায় পড়ছে, তো আমি ওর সাথে দেখা করতে গেছি। তো আমাকে বলতেছে যে ওকে বলার কি দরকার ছিল, যে আমি তোকে বলছি ঠিক আছে, কিন্তু আমি তো তোকে না করি নাই, তো এটা সেটা ওকে বলার কি দরকার ছিল, ও যদি কাউকে বলে দেয় এটা সেটা। আমি কিছু না, ও বলবে না, ও আমার ভালো ফ্রেন্ড, ওকে আমি জানি, ও বলবে না কাউকে, ও বললে ওকে বিশ্বাস করবে না যে তোর আমার মাঝে এরকম একটা সম্পর্ক। তা ওই দিন থেকে তার সাথে আমার এরকম একটা সম্পর্ক স্টার্ট হয়। তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে তো ওই আমার যে একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওইটা আবার ওই লেখাপড়া ক্লাস 6 থেকে ছেড়ে দেয়, আবার ঢাকা চলে আসে। তা ঢাকা চলে আসার পর থেকে ও হঠাৎ করে একদিন বাড়ি যায়, তখন মনে করেন তখন কিছুদিন আগে থেকেই মানে ওই যে প্রাইমারি স্কুলে যে বিস্কিট দেয় তো না, ওই বিস্কিট দেওয়া শুরু হয়। তো একদিন হঠাৎ তাকে নিয়ে ঘুরতে বেরোইলাম, ঘুরতে বেরোইছি, ওই স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছি তো স্যারকে ওকে বললাম যে চল বিস্কিট নিয়ে আসি। তো ওকে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে স্যারকে বললাম স্যার আমাদের কয়েকটা বিস্কিট দেন। তো স্যার আবার দিল না, মানে মুখের উপর না করে দিল, এই যে ও বাচ্চাদের বিস্কিট তো দেওয়া যাবে না, অন্য কেউ খাইতে পারবে না এরকম কিছু। আবার দেখতাম কি তারা আবার প্রতিদিন নিয়ে যাইতো, মানে তারা ব্যাগ ভরে নিয়ে যাইতো, তো সবাই খাইতো দেখতাম। তো মানে এরকম একটা জেদ চেপে গেল যে মুখের উপরে ওকে আমি স্যার বললাম, একই এলাকার মানুষ, তো তারপরেও আমাকে দিল না। তা কিছুদিন পরে আমার 2-একটা ফ্রেন্ডকে নিয়ে তো রাত্রেবেলা একদিন চাবি নিয়ে গেলাম, মানে চাবি নিয়ে, তো ওই তালার চাবি না অন্য একটা চাবি, তো চাবি নিয়ে আমরা এটাকে মানে ঘুরাইতে করে এক পর্যায়ে খুলে যায়, তালাটা একটু নর্মাল হয়ে যায়। তো খুলে গেলে তো আমরা মানে যেরকম পারছি সেরকম খাইছি এবং বাড়িতেও নিয়ে আসছি। তো এরকম বেশ কিছুদিন করি। তা করার পরে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে স্কুলের পোলাবানকে আগে যেত একটা করে, এখন একটা বিস্কুট ভেঙে আবার 3 জন দিত, মানে এরকম অবস্থা হয়ে গেল। তো একটা সময় তালাটা চেঞ্জ করে দিল, তো আমাদের আর ওটা হয় না। তো না হওয়ার কারণে তো হঠাৎ একদিন মনে হলো যে সিটকানিটা যেখানে লাগায় তার পিছনে যে ওই তালা যেটার মাঝে লাগায় আর কি, ওইটা আমরা খুলে ফেলবো। আবার জানালার সাইডে দিয়া
মানে হাত দিয়ে আবার ওই স্ক্রুটা পাওয়া যেত। তো রেঞ্জ দিয়ে আমরা ওইটা খুইলা ফেলি। আচ্ছা, খুইলা ফেলার পরে মানে যাতে আমাদের প্রতিদিন এখানে না আসতে হয়, টার্গেটটা কি ছিল আপনাদের? টার্গেটটা ছিল মানে স্কুলের যাতে বিস্কুট ওরাও না খাইতে পারে, বা যাতে বাচ্চারা তো মানে শুধু এই বিস্কুটটা না দেওয়ার কারণে এই এই জিঘাংসাটা তৈরি হয়েছে ভিতরে। জিঘাংসা। টিচার যারা আছেন একটু লক্ষ্য করবেন প্লিজ, শুধু টিচার না সবাই একটু লক্ষ্য করবেন যে একটা বাচ্চা যাকে বিস্কুট না দেওয়ার কারণে ও চুরি করতেছে এবং সেই চুরি করাটা কত প্ল্যান্ড, এটা লক্ষ্য করার এই কারণেই বলছি যে এভাবেই শুরু হয় এবং এই শুরু হওয়াটা শেষ পর্যন্ত চোর থাকে না। এই বিস্কুট চোর একসময় ডাকাত হয় এবং শুধু ডাকাত থাকে না, সে একসময় মানুষ পর্যন্ত খুন করে, স্টেপ বাই স্টেপ আগায়। সো আমাদের এই গল্পটা কোথায় গিয়েছে সেটাই আমরা দেখবো। হ্যাঁ, তারপর কি করলেন? তো তারপর আমাদের যাতে এভাবে প্রতিদিন এভাবে চুরি করে না খেতে হয়, তো আমরা সেজন্য সেরকম আপনারা একটা ওটা করছিলেন। প্ল্যান করে মানে আমরা যখন নিয়ে আসতাম মানে 2-3টা খাইতাম আর 2-3টা নিয়ে আসতাম। তো আমরা ওই সময় কি করলাম মানে 2-3টা কার্টুন নিয়ে আসলাম। এক একটা কার্টুনে মনে করেন প্রায় 70টা থেকে 80টা বিস্কিট থাকতো। তো নিয়ে আসতাম। তো এরকম কিছুদিন যাওয়ার পরে তো ওইখানে বিস্কিটটা নেওয়া বন্ধ করে দেয়, মানে ওই যে লাইব্রেরিতে যে রাখতো মানে ওটা রাখা বন্ধ করে দেয়। তো ওটা আবার হেড স্যারের বাড়ি আবার পাশেই ছিল, তো ওনার বাড়ি আবার নিয়ে যায় যে ওখান থেকে আইনে আইনে প্রতিদিন দেওয়া হবো। তো আমাদের ওইটা বন্ধ হয়ে যায়। তো এভাবে করতে করতে আমাদের ক্লাস ওই 10-এর পরীক্ষা চলে আসে। তো এসএসসি পরীক্ষা এর 3-4 মাস আগে তো ওই একটা মেয়ের সাথে আমার কথা হয়, ওই একটা রিলেশন থাকা অবস্থায়। জি। তা ওকে আমার দেখে মানে ভালো লাগে, তো ওর প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ চলে আসে। তো ওকে আমি একবার প্রপোজ করি। প্রপোজ করার পরে মানে আমার সাথে কথাটা বলতো, মানে এমনি খুব ভালো সম্পর্ক ছিল ফ্রেন্ডের মতো। তা ও বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। আচ্ছা, না নিয়ে ওটা একটা সিনকেট তৈরি করে দেয় যে আমার সাথে এরকম কেন করলো এটা সেটা। তো মানে অন্য কাউকে বলে না, তাদের নিজের মধ্যে যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে এরকমভাবে বলে। ওকে। তো আমি আর কিছু মানে মনে করি না, তো ফ্রেন্ড সার্কেলে বলছে এটা তো কোনো সমস্যা নেই, তো ওরাও তো আমাদের ফ্রেন্ড সার্কেল। তো সেকেন্ড টাইম কিছুদিন পরে আমি আবার তাকে প্রপোজ করি। আচ্ছা। তো প্রপোজ করার পরে তো সে এবার কী করলো, ওর ভাইয়া ছিল, ওর ভাইয়াকে বলে দেয়। ওর ভাইয়াকে বলে দেওয়ার পরে তো আমি এবার একটা মানে আমার মধ্যে একটা জেদ চাইবে গেলো একটু বেশি, যে আমাকে বলছে ঠিক আছে, ওর ভাইয়াকে বললো কেন, মানে আমাকে সরাসরি এইভাবে না করলেই পারতো যে আমি জীবনে এইসব কোনো কিছু করবো না বা এইটা সেটা। তোর ভাইয়া আবার আমাকে এসব বলে, তোর ভাইয়ার সাথে আমি উল্টা মানে ঝগড়া একটা শুরু করে দিই, একটা বাজে ওর সাথে আমার হাতাহাতি হয়। তো বিষয়টা মনে করেন যে 2-1 জন জানাজানি হয়ে যায়। তো আমি ওটা ওখানে স্টপ করে দিই। তো মানে আমি চিন্তা করে রাখি যে জীবনে যদি পারি আমি ওর একটা ক্ষতি করে দেবো, মানে বড় ধরনের কোনো একটা ক্ষতি করে দেবো। ওর বাবা আবার মনে করেন যে মাছের ব্যবসা করতো, মানে ওই পুকুরে আর কি, ওই যে মাছের ব্যবসা করতো। কিন্তু ওদের এরকম ছিল যে ওই দোকান থেকে অনেকগুলা মাছ ছাড়তো। তো দোকান থেকে আবার ওই যে মাছের যে খাবারগুলো ছিল ওগুলা বাকিতে নিয়ে আসতো, বাকিতে নিয়ে আসা যখন মাছগুলো বিক্রি করবে তখন টাকাটা একবারে পরিশোধ করে দিবি, এরকম অবস্থা ছিল। তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে আমি ওদের বড় কোনো একটা ক্ষতি করে দেবো, তো সুযোগ একটা আসুক। তো এভাবে মানে পরীক্ষার 2-2.5 মাস আছে। তো এর মাঝে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে আমার এলাকা থেকে অন্য এলাকার একটা ছেলে, তোর বাড়ির পাশে আর একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা আবার মানে ওই মেয়েটাকে একটা ছেলে আবার ডিস্টার্ব করতো, মানে ওর সাথে সম্পর্ক করার জন্য। তা এই কথাটা মানে ওই ছেলেটা এমনভাবে মানে এলাকায় প্রচার করছে, মানে ওই ছেলের এলাকা আমাদের স্কুলের আশেপাশে যে এলাকাগুলো আছে ওই আশেপাশের এলাকাগুলো জানতো, মানে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্ক মানুষরাও পর্যন্ত জানতো। আচ্ছা। তা ওই মেয়েটা যখন স্কুলে যেত তখন ওই বাচ্চারা পোলাপানা ডিস্টার্ব করতো, ওকে বলতো যে এই ছেলে বউ যাচ্ছে, আমাদের ভাবি যাচ্ছে, এটা সেটা। তো এইসব কারণে ওই মেয়ের বাবা আবার ওকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। তো একদিন স্কুল থেকে আসছি আমরা, আইসা আমার একটা চাচার দোকান ছিল, ওই দূর সম্পর্কের চাচা আর কি, ওইখানে আমরা মানে খুব বেশি সময় দিতাম, দোকানে যাই বসে থাকতাম। তো আমরা বিকালের দিকে ওখানে বসে রয়েছি। তো বসে থাকার পর দোকানে 2টা ঝাপ ছিল, একটা ঝাপ খোলা একটা ঝাপ বন্ধ করা। তো ওই মেয়েটা যে দিক দিয়ে যাচ্ছে আমরা দেখি নাই। তো আমরা সবাই দোকানের ভিতরে বসে মানে হাসাহাসি করতেছি, কথা বলতেছি। তা ওই মেয়েটা আবার মানে ওর বাবাকে গিয়ে সামনে গিয়ে বলতেছে যে বাবা ওই মেয়ে ছেলেগুলো আমাকে দেখে এইভাবে মানে হাসাহাসি করছে বা এর খারাপ ধরনের কিছু কমেন্ট করছে। তো ওইসব বলার পরে ওর বাবা আসলো আমাদের এখানে, আইসা বলতেছে যে আমার মেয়েটাকে কি তোরা লেখাপড়া করতে দিবি না বা এটা সেটা, তোরা এইভাবে বলতেছিস কেন, মানে ডিস্টার্ব করিস, মানে তোদের কি মানে মেয়েটা আপনাকে পছন্দ করতো না? না, ওই সময় কি আপনার কি গ্রুপ হয়ে গিয়েছিল, 4-5 জন মিলে একসাথে ঘুরতেন? হ্যাঁ, 4-5 জন মিলে একসাথে ঘুরতাম আর কি। আমরা 5 জন ছিলাম এক গ্রুপে। 5 জন ছিলেন। এই 5 জনকে লেখাপড়া করতেন? হ্যাঁ, এই 5 জনই লেখা। কোন ক্লাসে পড়তেন? ক্লাস 10। ক্লাস 10-এ পড়েন। আর মেয়েটা?
মেয়েটা কোন ক্লাসে পড়তো আমি সঠিক জানতেন না, জানি শুধু না। একদিন ওই দেখে ভালো মেয়েকে লেগে আমি- গেছে এই কারণে। না, ওই মেয়েকে ভালো লাগে নাই, ওই মেয়েকে আমরা কোনোদিন দেখিও নাই। তো ওই মেয়েকে আবার ওই যে আমাদের এক ফ্রেন্ড ছিল ওই এলাকার একটা মেয়ে, তা ওই দিক দিয়ে যাতে অন্য একটা ছেলে তাকে ডিস্টার্ব করতো। তা আমরা তো এইসব জানতাম কিন্তু কখনো কোনো কিছু বলতাম না। ওই ছেলেটা আবার আমাদের সাথে পড়তো, যে ছেলেটা আবার ওই মেয়েটার সাথে প্রেম করার জন্য মানে ডিস্টার্ব করতো। এরকম হাসাহাসি করতেছি, ওর বাবা এসে আমাকে বলতেছে যে আমাদের বলতেছে যে তোরা তো যা শুরু করছিস, আমার মেয়েটা তো এখানে থাকতে দিবে না বা পড়ালেখা বন্ধ করে দিতে হবে, তোরা এরকম করতেছিস কেন, তোরা কি খুব বড় এটা সেটা হয়ে গেছিস, মানে যা পারে মুখ দিয়ে তাই বললো আর কি। তো এলাকার মানুষ এটা নিয়ে খুব ভালো একটা দেখলো না, চিল্লা ফিল্লা করলো, লোকজন জড়ো হয়ে গেছে। তো আমরা তখন আর কিছু বলি নাই, তো ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে মানে ঘন্টাখানিক পরে মনে হয় ওর ভাই আবার হোন্ডা নিয়ে বাড়িতে আসছে। এসে আমাদের যে কয়জন ছিলাম, তো ওই এলাকার মানে যে কয়জন ছিল সবারই নাম অ্যাড্রেস নিয়ে গেছে, যে তোদের নামে আমি ওই ইফটিজিংয়ের মামলা করবো, তোদের পরীক্ষা আমি বন্ধ করে দেবো, তোরা যেমন আমার বোনের জীবনটা নষ্ট করতেছিস, লেখাপড়া ধ্বংস করতেছিস, তোদের জীবনটা আমি এইভাবে লেখাপড়াটা ধ্বংস করে দিব। আচ্ছা, তো আমার মা এটা শুনে এত কান্না করতেছে যে এত দূর পর্যন্ত আসলাম, এত কষ্ট করার পরে এখন এখানে আইসা যদি এই অবস্থা হয় তাহলে তো মানে আমাদের জীবনটা তো কষ্টেই গেছে, ওদের জীবনটা আরও বেশি কষ্টে যাবে যদি লেখাপড়াটা না করতে পারি। তো ওই এলাকার মানুষের কাছে হাতে পায়ে ধরে আর কি এরকম এটা করা হয় যে দেখেন যেটা করছে তো ভুল হয়ে গেছে। তো আমাদের কথাটা কেউ শুনতেছে না, যে আমরা যে ওকে কোনো দিন দেখিও নাই বা ওকে কিছু বলিও নাই, এই কথাটা কেউ বিশ্বাস করতেছে না। সবাই ওদের মেয়েদের ওই পক্ষ নিয়ে কথা বলতেছে। তো আমরা ওইটা নিয়ে আর কিছু বাড়াবাড়ি করিনি, ওই ঘটনাটা ওখানে শেষ হয়ে যায়। তো কিছুদিন পর তো ওই যে আমি যে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, যার বাবা আর কি মাছের ব্যবসা করতো, তা ওই মেয়ের নাম আর কি ওই মেয়ের বয়সটা এমন ছিল আর কি, বয়স অল্প খুব বেশি কিন্তু বোঝা যেত না, মানে শারীরিক দিক দিয়ে অনেক বড় দেখা যেত। তা ওর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। তা তোর বাবা একদিন আমরা সবাই বসে রয়েছি, তোর বাবা এসে ওই পাশে বসে মানে আরেকজনের সাথে আলাপ করতেছে যে আমার মেয়ের নামে একটা এরকম বিয়ের সম্বন্ধ আসছে, তো আমাদের একদিন যেতে হবে বা এরকম ধরনের আলাপ কিছু করতেছে। তো ওই সময় তাদের মানে মাছ যে বিক্রি করবে তার ঠিক 3-4 মাস আগে মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, প্রায় অনেক টাকা গেছে ওদের পিছনে। তো আমি এরকম একটা সুযোগের জন্য ওয়েট ছিলাম। তো আমার মানে তো আমি হঠাৎ করে বলতেছি যে না, এই ক্ষতিটা আমি ওদের করে দেবো, মানে ওই মেয়েটার বিয়ে যাতে না হয়, ওই মেয়েটার লাইফ যাতে আর কোনোভাবে দাঁড়াইতে না পারে সেই ব্যবস্থাটা আমি করে দেবো। তো ওই কারণে মানে আমি ওই যে ধান খেতে যে কীটনাশকগুলো দেয় না, ওগুলো তো খুব বিষাক্ত থাকে। তো ওই কীটনাশকগুলা আমি ওই পুকুরে ছেড়ে দিই, মানে ছেড়ে দেওয়ার মানে রাত্রেবেলায় ছাড়ি। তো সকালবেলা যখন মানে আমি ঘুম থেকে উঠি, তো তখন মানে মানে এলাকার যে একটা ছড়ায় গেছে চোর মাছ সব মারা গেছে, মানে এখন তো ওদের মানে একেবারে পথে বসার মতো, পথে বসে গেছে অলরেডি, মানে এমন অবস্থা, আমাদের চাইতেও খারাপ অবস্থা হয়ে গেছে এখন। তো ওই মেয়েটার তো ওই সময় আর লেখাপড়া বন্ধ হয়ে যায়, তো লেখাপড়া করতে পারে না। ওর বাবাও মানে এমন একটা অবস্থা ছিল যে কাজ করবে মানে অন্যের জমিতে যে কাজ করবে বদলা দিবে সেটারও অবস্থা কি করলেন আপনি সেটাকে বলেন আমাকে। মানে ওই যে এই তার যে বিয়ের প্রস্তাব চলছিল, তো ওই সময় আমি জেদের বসে যে ওই মেয়েটাকে আমি যে প্রপোজ করছিলাম ওটা সে না করে দিয়েছে, যে না করে আমাকে না করে দিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ আসছে, তো আমি তার বিয়েও তা হতে দেবো না, ভেঙে দেবো, বা এটা তো আমার সরাসরি যায় পারবো না, ওদের একটা ক্ষতি করে দেবো যাতে এই বিয়ের সম্বন্ধের কথাটা যাতে সহজে আর না করতে পারে তারা। তো ওই কারণে আমি ওই যে তাদের মাছের যে পুকুর ছিল ওই পুকুরে আমি যে ওই যে কীটনাশকগুলো ছেড়ে দিই। তারপর তো ওই মাছগুলো তো সব মরে যায় আর কি। তো এখন তো দোকানের বাকি টাকা মানে অনেক টাকা যে মাছের খাবার নিয়ে আসছে এটা সেটা, তো তারা ওই টাকা শোধ করবে কি, তারা তো নিজেরা এখন খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারছে না বা চলতে পারতেছে না। তো এমন একটা অবস্থা হয়ে গেল। তো এই অবস্থার পরে তো আমার এসএসসি পরীক্ষা, তো আমি তো তখনও আমি টিউশনই করি না, মানে টিউশন নিই না। আচ্ছা, তো আমার একটা মনে ভয় ঢুকে যায় যে এসএসসিতে যদি ফেল করি তো তাহলে তো মানে একটা বছর আমার গ্যাপ যাইব, তো আমি কবে কি করব। তো আমি আবার কি করলাম, ওই 1-1.5 মাস মানে আমি খুব মনোযোগ সহকারে পড়লাম, মানে সব কিছু বাদ দিয়ে ওই মেয়ের টেনশন আমি বাদ দিয়ে তো পড়লাম। তো পড়ার পরে আমার এসএসসিতে পরীক্ষা দিলাম, তো এসএসসিতে রেজাল্ট হলো 4.62। আচ্ছা, তো আমি তো এবার মহা খুশি যে আমি না পড়ে এটা সেটা, তো আমি তো ভালো রেজাল্ট করলাম। তো রেজাল্ট করার পরে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হব, তো আমি আর বলতেছি যে না আমি ভর্তি হব না, আমি চাকরি করব। আচ্ছা, যে আমার ফ্যামিলি আমার মা বাবা অনেক কষ্ট করছে, তো আর কত,
আর তো এখন আর কষ্ট আমার এখন আর মানে এখন তো আমি মোটামুটি কিছু হইলে করতে পারবো, তো তাদের জন্য আমি কিছু করব, যাতে অল্পতে যাতে ওই আমার ফ্রেন্ড যে ছিল ও ক্লাস 6 থেকে মানে ওই ঢাকা চলে গেছে, তো ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে, যে ও বলতেছে যে অভিজ্ঞতা থাকলে যে কোনো জায়গায় চাকরি পাওয়া যায়, ভালো ভালো চাকরি পাওয়া যায়। তো ওই জিনিসটা আমার মাথায় লাগলো যে আমিও তাহলে এখন যদি শেষ যে লেখাপড়া যে পর্যন্তই করি, চাকরি তো শেষ পর্যন্ত করতে হবে, এর চাইতে আমি আগেই চলে যাই, আমার এক্সপিরিয়েন্সটা হবে, তো আমি মানে যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলতে চলতে আপনাদের জন্য একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেটা হলো আমি আরেকটি অনুষ্ঠান করি রেডিও আম্বার 102.4 FM এ। প্রতি শনিবার রাত 10টায় প্রচারিত হয় মাইক্রোফোন টেস্টিং 1024। হয়তো বা অনেকেই শুনেছেন, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সর্বপ্রথম গানের রিয়েলিটি শো, এবং 2019 সালের সেরা আম্বার ভয়েস আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি। সেখানে আপনি অডিশন দিয়ে সেখানে আপনি অংশগ্রহণ করে সেরা আম্বার ভয়েস হতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি খুব ভালো গান করেন কিন্তু সে অর্থে তেমন কোনো প্ল্যাটফর্ম কোথাও পাননি, তাহলে ছোট্ট একটা অডিশন দিতে হবে আপনাকে। ফোন করে আপনাকে গাইতে হবে একটা গানের 2টো লাইন বা 3টে লাইন আপনি আমাদেরকে গেয়ে শোনাবেন এবং আমরা আপনাকে ডাকবো। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি আবারও বলছি, ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমরা যেখানটায় ছিলাম তারপর তো আমি ভর্তি হই না, তো মা বাবা আমাকে ভাইয়া তো তখন মানে অন্যরকম, মানে সে সহজে কারোর সাথে কথা বলে না, বা মানে একটা পাগলের মতো সব সময় থাকে। আচ্ছা। তো আমাদের ফ্যামিলিতে তখন আমার বড় বোন ঢাকায় থাকে, তো ঢাকায় থাকে, সেও অল্প স্যালারি পায় আর কি, মানে যা পায় তার নিজে খরচ রেখে আর কি, মানে টুকিটাকি আমাদের ফ্যামিলিতে চলে, মোটামুটি চলে। তো তখনও কিন্তু আমাদের ওই নাই, মানে নিজেদের যে জায়গা বা এরকম কোনো কিছু নাই। তো আমি তখন ভর্তি হব না, আমি চাকরি করব। তো আমার এক ছোট খালা ছিল, তো ও আমাকে খুব আদর করতো। তো মা একদিন ওকে নিয়ে আসলো, বলতেছে যে দেখ ওকে কোনোভাবে বুঝাইতে পারিস কিনা। তো আমাকে বলতেছে যে তোর ভর্তি হওয়ার টাকাটা আমি দেব, তোর ফ্যামিলি থেকে কেউ দেওয়া লাগবে না, তোর বই কেনার টাকা আমি দেব, এবং তুই ইন্টারমিডিয়েটটা পাস কর, এইচএসসিটা পাস কর, তোর জবের ক্ষেত্রেও তোর চাকরির ক্ষেত্রেও আমি তোর চাকরি নিয়ে দেবো। আমার খালু ওই খালার হাজবেন্ড আবার ওই একটা বিদ্যুতের অফিসে চাকরি করতো, মানে ভালো পোস্টে। তো ঠিক আছে, আমি রাজি হলাম, তো ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে তো হঠাৎ একদিন মানে ওই মার্চ মাসে তো যে প্রাইমারি স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, তা আমাদের বড় ভাইরা বললো ওই এলাকার যে আমাদের তো এখন মানে স্কুল থেকে যে টাকা পয়সাগুলো দেয় মানে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, যে ওইটা তো এখন আর মানে এটা দিয়ে ভালো একটা কিছু মানে হয় না। তো আমরা কী করলাম, এলাকার মানুষের কাছে ওই চাঁদা তুইলা তো ওটাকে মানে একটু মানে ভালোভাবে করার জন্য মানে চাঁদাগুলো তুললাম। তো ওই যেদিন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগের দিন রাত্রে তো সবাই আর কি ওই স্কুল ঘরে তো বক্স টক্স নিয়ে আসলাম, আমরা ওই আয়না গান টান বাজাইতেছি। তো ওইসব আবার ওই যে স্কুলগুলো সাজায় আর কি পতাকা দিয়ে, রঙিন কাগজ দিয়ে, ওগুলো আবার আমরা ভালোভাবে করতেছি, গান করতেছি, মাইকিং হচ্ছে। তো ওই আমাদের এক স্কুলের টিচার ছিল, ওই স্কুলেরই, ও আবার বাড়ির পাশেই ছিল। জি। তো ও আইসা কি করলো, মানে আমাদের গান বাজনাগুলো সব বন্ধ করে দিল। ওকে। যে বন্ধ করে দিয়ে ও আবার কি করলো, ওই যে সেটটা ছিল ওই সেটটা নিয়ে গেল। তো আমরা তো এখন আর মাইকও বাজাইতে পারতেছি না বা বক্সও বাজাইতে পারতেছি না। তো মানে এটার প্রতি আমার একটা মানে ক্ষোভ জমে যায় যে আমরা এত কিছু করলাম একটা ভালোভাবে অনুষ্ঠান করার জন্য, মনে করুন সেই আইসা তার স্কুলের একটা অনুষ্ঠান, সেই আইসা এখন আমাদের বাধা দিতেছে। তো আমরা ওইসব আর কোনো কিছু না করে আমরা চলে আসার পরে ওই পরের দিন আর আমরা যাই না গিয়ে, তো ওই পরের দিন আবার বিকালবেলা যাই, মানে যেদিন খেলা শেষ অবস্থায় ওই সময় যাই। তো আবার ওই আমাদের যে বড় ভাইদের সাথে আমরা মিলে চাঁদা তুললাম। তো ও বলতেছে যে তোরা তো খুব বড় হয়ে গেছিস, মানে এটা সেটা, তোরা সারাদিন কই ছিলি, তো এইসব বললো। তো আমরা আর এসব কিছু মাথায় নিইনি। তো আমাদের একটা করে গ্লাস একটা করে প্লেট দিল, তো নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় চলে ওই দিন রাত্রেবেলা মানে 2-3 জন মিলে যে এইসব সম্পর্কে আলোচনা করতেছি যে বিষয়টা কি হলো, এত কষ্ট করলাম যে গান বাজাবো, আমরা একটু আনন্দ করব, তো এটা সে করতে দিল না। তা ওর প্রতি আমার একটা জেদ চেপে যায় যে ওরও একটা মানে মোটামুটি যা পারি ওর পিছনে আমরা লেগে যাব, মানে ক্ষতি একটা করে দেব। তো এরকম সুযোগ আর পাচ্ছি না। তো এরকম করতে তো ওই সময়টায় যে আমি আর কি ওই টিউশন নিতাম, আমাদের এলাকারই একটা ছেলে ছিল, ওনার নামটা আমি বলতে চাচ্ছি না, উনি বর্তমানে একজন মানে ইয়েতে আছে,
ওই একটা কলেজের লেকচারার। ঠিক আছে, সমস্যা নেই, বলেন। হ্যাঁ, তো ওর কাছে আমি টিউশন নিতাম। ও আবার আমাদের সব কিছুই জানতো, ছোটবেলার কাহিনী সব যদি জানতো, আমরা কীভাবে চলতাম। তো ও আবার কী করতো, আমার কাছ থেকে টাকা নিত না, না নিলে আবার ওর সাথে ছোটবেলায় মানে ওরা যখন ক্রিকেট খেলতো আমরা তখন বল করাই দিতাম তাদের। তো একটা সময় দেখা গেছে যে ওই ইন্টারমিডিয়েটে থাকার ফার্স্ট ইয়ারে থাকার সময় ওর সাথে আমরা ক্রিকেট খেলতেছি, ফুটবল খেলতেছি, তো আবার সকালবেলা তার কাছে পড়তেছি। তো একদিন আমার এক ফ্রেন্ড বলতেছে যে আজকে আমরা একটা কাজ করি, ওই একটা মুরগি নিয়ে আসি, পাকায় আমরা নিজেরাই খাবো। আমি বলতেছি যে দেখ আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, ওই যদি তোর কাছে থাকে তুই দিয়ে দে, তাহলে আমি তোকে পরে দিয়ে দেবো এক সময়। তো ও বলতেছে যে না, কিনে আমরা খাবো না, তাহলে কিভাবে? তো বলতেছে চল অন্য এলাকায় যাই, গিয়া একটা মুরগি ধরে নিয়ে আসি। তো আমি বললাম তো ধরবো, ঠিক আছে, কিন্তু রান্না করবে কি? আমি তো রান্না জানি না, তুইও তো জানিস না। তো বলেছে ঠিক আছে, যেরকমই পারি আমরা নিজেরাই করে খাই নিব। তো গেলাম, একটা মুরগি ধরলাম, ধরে নিয়ে আসলাম, আইনা পাকায় নিজেরা খাইলাম। তো ওইটা খাওয়ার পর থেকে মানে এরকম একটা মানে প্রতিদিনই আমরা এরকম ধরনের খাচ্ছি। তো ওই আমাদের এলাকার কিছু ভাই বলতেছে যে তোরা তো আসলে যা করতেছিস আর ভালো করতেছিস না। তো আমরা বললাম যে ভাই কি করলাম আমরা? যে ও বলতেছে তোরা যেভাবে ধরে ধরে খাইতেছিস, তো আমাদেরকেও কোনো সময় তো খাওয়াস না। তখন আমি বললাম যে ভাই আপনারা তো মানে আমরা এসব জানি না যে আপনারা এসব খান, বা আপনারা বললে যাবেন, আপনারা তো আমরা জানি যে বললে উল্টা আমাদেরকে বকাচকা করবেন। তো তারপর থেকে খাওয়ার এটা একটু বেড়ে যায়। তো বললাম যে আমরা তো আপনারা যে খাবেন, তো পাক শাক তো ভালো হয় না, রান্নাবাড়া করতে পারি না। রান্নাবাড়া করার চিন্তা করার দরকার নেই, রান্নাবাড়ার লোক আমার কাছে আছে। তো আমি ওই সময় জানি না আমি যে কে রান্না করে দিই। তো আমরা সব কিছু রেডি করে নিয়ে আসলাম, মুরগি ধরে নিয়ে আসলাম। তো আসার পরে তো ওই যে আমার যে আমি যার কাছে টিউশন নিতাম, আমার যে স্যার ছিল, তা ও দেখি ও আসছে, আমি তো দেখে মানে ভয় পাইতেছি, দাঁড়ায় গেছি যে ও কেন আসলো। তা ও এসে বলতেছে যে রান্না ওই করবে। তখন থেকে তার কাছে তার ভিতরে একটা মানে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ফ্রি একদম। তো যে কোনো সময় তার মানে ওই এটা সেটা। ও আবার কি করতো, ওর ঘর থেকে মানে চাল নিয়ে আসতো, চাল নিয়ে আসা যাতে চাল আর কাছ থেকে না দিতে হয়। তো ওইভাবে আমরা খাওয়া দাওয়া করি। তো অনেকদিন যায়। তো একদিন এভাবে করতে যেয়ে আমরা একজনের কাছে ধরা খেয়ে যাই আর কি। আমিও মুরগিটা আমার হাতে নিছি ধরিয়া, মানে ওই মালিকও চলে আসে। তো এরপর থেকে মনে করেন যে আমাদের এটা বন্ধ হয়ে যায় আর কি, একটা বিচার হয় যেভাবে তারা গ্রামাঞ্চলে এরকম করতেছে, আমাদের এটা সেটা নিয়ে আমাদের ক্ষতি করতেছে। তো আসলে তো আমরা তাদের কাছ থেকে এটা আশা করিনি, তো এরকম কেন করবে? আমাদের তো এলাকারই সন্তান। তো অনেকে অনেক কথাই বলে, তো ঠিক আছে আমরা আর এসব করবো না। তো চলে আসি। তো পহেলা বৈশাখের দিন আমরা আমাদের অনুষ্ঠান দেখতে যাব। তো অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় তো বলেছি যাবো, যে কারো কাছে তো মানে খুব বেশি এটা দু একজন যেতে পারবে আর দু একজন যেতে পারবে না, ভাড়া নাই আর কি। তো এক ফ্রেন্ড বলতেছে তো চল মানে বাজার পর্যন্ত তো আগে যাই, ব্যবস্থাটা হয়ে যাবে। তা ও আবার বাজারে যাওয়ার আগে মানে কি করলো, মানে সুপারি আছে না, ওই সুপারি পারলো, হ্যাঁ সুপারি চুরি করলো প্রায় 100-র মতো, 100 থেকে 150 হবে এরকম। তো আমরা ওটা বাজারে নিয়ে বেচার পরে প্রায় 250-200 টাকার মতো পেলাম। তো ও এগুলো তখন র্যান্ডম করতেছিলেন আপনারা, যেখানে যেটা পান চুরি মানে করা? ওইটাই ফার্স্ট টাইম, মানে সুপারি চুরিটা। তো মানে ওই টাকার অ্যামাউন্ট একটু বেশি ছিল, মানে একটা সুপারি 1 টাকা 1.5 টাকা বিক্রি হতো এরকম অবস্থা। তো ও মানে এটা একদিন যাওয়ার পর তখন বলতেছে যে না তাহলে আমরা এটাই করব। মানে এক ফ্রেন্ড বলতেছে তাহলে এটা তো ভালো, মানে দৈনিক যদি এরকম 2-1টা করতে পারি তাহলে তো ভালো। তখন আমরা কি করতাম, একদিন প্রায় ওই দিনের বেলা আমরা ঘুরে ঘুরে দেখতাম যে কোন জায়গায় কি আছে, মানে কোন জায়গায় ভালো সুপারি আছে বা ওটা রাত্রে পারা যাবে বা ভালো আছে। তো দিনের বেলা বিকালবেলা ঘুরে ঘুরে দেখতাম, আর রাত্রেবেলা যেতাম। তো একদিন রাত্রেবেলা প্রায় 1 বস্তার মতো আমরা সুপারি পারি, বাইরে আমরা ওটা বাজারে নিয়ে যাই। তো বাজারে নিয়ে ওটা ওই দিন খুব কম দামেই বিক্রি করতে হয়, কারণ ওই ছোট ছিল বড় ছিল। তো এটা দেখে ও খুব নিতে চায় না, ওই জন্য রিকোয়েস্ট করে ওকে দিলাম এগুলো আমরা এখন কোথায় নিব। তো ও বুঝতে পারছে যে এটা আমরা চুরি করে নিয়ে আসছি। তো ও তো আমাদের বুঝতে পেরে ও শুধু মানে কম দাম বলছে এরকম, যে না যদি কম দামে না দাও তাহলে তোমাদের জিনিস তোমরা নিয়ে যাও। তো আমরা ওটা কম দামেই বিক্রি করি। তো আরেকদিন আমরা একটা প্ল্যান করি, মানে এটা এই আমার পরীক্ষার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফার্স্ট ইয়ারের পরীক্ষা কিছুদিন আগে। আচ্ছা। তো ওই প্ল্যানটা করি এরকম যে আমাদের যে ওই যে রেজিস্ট্রেশন করতে হবে বা টাকা, তো আমি চিন্তা করি যে একদিন তাহলে একটা বড় ধরনের কিছু করি, মানে বেশি করে পারি যাতে আমাদের এই টাকাটাও হয়ে যায়, মানে মোটামুটিভাবে কিছু ধরনের হয়ে যায়। আচ্ছা। তো ওই দিন প্রায় আরও 3-4 জন মিলে প্রায় 6-7 জন, তো
তো আমরা প্রায় 5-6 বস্তার মতো সুপারি এরকম জমা করি রাত্রেবেলা, প্রায় রাতের 12টা 12:30টার দিকে। তো আমরা যখন এটা ঠেলা গাড়িতে করে বাজারে নিয়ে যাই, তো মানে ওই বাজারে যাওয়ার সময় মানে মেন রাস্তায় ওঠার সাথে সাথে মানে আমাদের ওই চাকাটা হাওয়াটা চলে যায়, তখন তো আর টাইনে নেওয়া যায় না। তো মানে রাস্তায় দাঁড়ায় রয়েছি বস্তাগুলো নামিয়ে, তো একটা রিক্সা দেখলাম আসতেছে, তা ওকে মানে দাঁড় করাইয়ে দেখি যে আমার এলাকার এক লোক। তখন তো আমরা ভয় পেয়ে গেলাম। তো এখন যদি বলি যে না আপনি চলে যান, আমরা এসব আপনার দিয়ে যাবো না, তখন ও বস্তা বলতেছে যে বস্তায় কি? বললাম যে বস্তায় কিছু না, আপনি যান। তা ও আবার কি করলো, যে ও আবার বললো যে না ঠিক আছে বস্তায় যাই থাক, আমি কিছু বলবো না, কিছু আমাকে দিস তাহলেই হবে। ওকে। তো আমরা একটু সাহস পেলাম, তো বস্তা নিয়ে গেলাম ওই রিক্সা করে। তো নিয়ে গিয়ে প্রায় বাজারে ওই লোকরে আবার নিয়ে আসলাম ওর বাড়ি থেকে, যে আমরা এরকম নিয়ে আসছি, আপনি আসেন। তো প্রায় ওই দিন প্রায় 3 থেকে মানে 2,500 টাকার মতো আমরা পাই, মানে ওই 5-6 বস্তা সুপারি দিয়ে। তো একটা সময় দেখা যাচ্ছে যে এটা একটা বিশাল বড় না, যে 5-6 বস্তা সুপারি তো আর এটা না। তো মানে জানাজানি হয়ে যায় যে এর গাছের এটা নাই, ওর গাছের সুপারি নাই, মানে বাগানের সুপারি সব চুরি হয়ে গেছে। তা ওই যে রিক্সা দিয়ে আমরা গেছিলাম, তো ওই রিক্সাওয়ালা কী করলো, আবার ওই এলাকার মানুষের কাছে কিছু কিছু মানুষের কাছে বলে দিল যে এরা করছে। তো ওই একটা সময় দেখা গেল যে ওরা সবাই আসলো, এসে আমাদের ধরলো যে তোরা এইসব কাজ করছিস, তো এখন কী করছিস ওইসব, মানে এসব কেন করছিস? তো আমাদের প্রতি তোরা একটা প্রায় মানে মারামারি পর্যায়ে হয়ে যায়, আমাদেরকে মারতে আসে, মানে একটা বিচারের মাঝে বিচার বসে। তো আমরা ওদের কাছে মানে ক্ষমা টমা চাই, চাওয়ার পরে মানে আমার তখন আর কি যে টাকাগুলো পাইছি আমি প্রায় 1,500 টাকার মতো নিচে, বাকিগুলো সব মানে ওদেরকে বইলা যে আমার এটা পরীক্ষার ফিস দেবো, রেজিস্ট্রেশন ফিস, তো তোরা বাকিগুলাই করিস, বা অন্য সময় যে কোনো সময় তোরা আমাকে টাকা না দিস, যাই করি অন্য সময়। তো ওই সময় তো আর মানে এই চিন্তা নাই যে আমরা ধরা খেয়ে যাবো। তো ওরাও ভাবলো যে আচ্ছা ঠিক আছে ও এক সময় তো করবো। তো আমি ওইটা দিয়ে মানে আর কিছু দিয়া মানে রেজিস্ট্রেশন করি, তো পরীক্ষা দেই। তখনও কিন্তু আমার ওই মেয়েটার সাথে রিলেশন চলতেছে। তো আমি পাস, ওই রেজাল্ট তো আর কোনো খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। তো যদিও ক্রস থাকে তাহলে আবার সেকেন্ড ইয়ারে দেওয়া যায়। আচ্ছা। তো ওটা তো আর পাবলিকভাবে ওই রেজাল্টটা আউট হয় না। তো স্যারেরা বলে দিল যে কে কত পাইছি। তো মানে আমি যখন ক্লাস সেকেন্ড ইয়ারে উঠি, তো হঠাৎ একদিন ওই মেয়ের সাথে আমি যাই তার ঘরে দেখা করার জন্য। তো যাই শুনি যে ওই মেয়েটা বলতেছে যে আমাকে তো আজকে দেখতে আসছিল, তো আমি এখন কি করব? যে মেয়েটার পুকুরে আপনি? না না না, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম আর কি, যে মেয়েটাকে ফার্স্ট টাইম ওই যে ধানের ব্যবসা করতো আর কি, তার মেয়েটা। তো ও বলতেছে যে আমাকে তো আজকে দেখতে আসছিল। তো আমি বললাম যে এটা আবার কেমন ধরনের কথা হলো, তুই এখনো মানে মাত্র এসএসসিটা পাস করলি। আপনি তখন কিসে? আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে, ওকে। তো ও বলতেছে, আমি বললাম যে দেখ আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই জানোস, এখন তুই কতটা আমাকে চাস সেটার পরীক্ষা এখন তুই দিবি, মানে তোর বিয়েটা তুই যে কোনোভাবে ঠেকাবি। তা ও বলতেছে যে আমাকে তো বিয়ে তো না মানে দেখতে আসছে, এখন বাকিটা কি হয় আমি ওদের সামনে কিভাবে বলবো যে আমি বিয়ে করবো না এখন এটা সেটা। তা আমি বললাম আমি জানি না, তুই কিভাবে করবি সেটা তুই জানিস। তো বলে আমরা চলে আসি। তো যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে মানে কিছুদিন যায়, তো কলেজে যেতাম না, মানে 2 বছর যে কলেজে, মানে 2 বছরের ভিতরে আমি মানে খুব জোর হলে আমি 2 মাস গেছি কলেজে। তো কলেজে যেতাম না, সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা এটা সেটা। তো সেকেন্ড ইয়ারে তখন ওই পাশের এলাকার একটা মেয়ে ছিল, তো ওই মেয়েটার প্রতি মানে আমার ভালো লেগে যায়। তো ওকে আমি প্রপোজ করি। তো প্রপোজ করার পরে আর কি ও রাজি হয়, কিছুদিন ওর সাথে সম্পর্ক চলছে। তো এই কথাটা আবার ওই মেয়েটা জেনে যায়, মানে মানে আমি যাকে ভালোবাসতাম আর কি ওই মেয়েটা জেনে যায়। তো জেনে গেলে হঠাৎ আমাকে একদিন বলতেছে যে কি শুনতেছি, মানে তুই আমার সাথেও মানে রিলেশন করতেছিস, ওই আরেক ছেলের সাথে রিলেশন করতেছিস, তাহলে তো আমার পক্ষে সম্ভব না, তাহলে কিন্তু আমি বলে দেবো যে আমি বিয়ের জন্য রাজি, বাবা মাকে বলে দেবো। তখন ঠিক আছে যা, আমি ওই মেয়ের সাথে আর কথা বলবো না, ঠিক আছে তাহলে তুই এইসব ধরনের কোনো কাজ করিস না। তো ও বলতেছে যে ঠিক আছে ও করবে না। তো আমি আর মানে এই কথাটা তাকে বলি না। ওই মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে ও জানলো কীভাবে। তো মেয়েটাকে বললো যে আমি তো জানি না ও কীভাবে জানলো। তো আমি বললাম যে ওই মেয়েটাও আমাকে বলছে তাহলে ও জানলো, আমার সমস্যা কী? তো ও বলতেছে যে না সমস্যা তো আছে, ওকে জানানো যাবে না। তো ওকে আমি বিষয়টা বুঝতে দিই নাই আর কি, ওকে কোনো কিছু বলি নাই। তা ওই মেয়েটার সাথে আমার মানে অনেক দিন সম্পর্ক থাকে। তো
তো ইন্টারমিডিয়েটে যখন আমার ওই সেকেন্ড ইয়ারের যখন শেষ সময় মানে পরীক্ষার কিছুদিন আগে, তো আমার দাদি যে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক শ্রদ্ধা করি, মানে আমাকে অনেক লালন পালন করছে, যত্ন করছে। তা ওই দাদি আমার অসুস্থ, মানে বয়স তো প্রায় 100+ বা এরকম কিছু হবে। তো দাদু অসুস্থ, তো বিছানায় পড়া। তো আমি যখন মানে আমি জানি কোথায় গেছিলাম আমার সঠিক মানে মনে পড়তেছে না। তো আমাকে ফোন দিছে, বলতেছে যে তোর দাদি খুব অসুস্থ, আমার ফ্রেন্ডে বলতেছে যে তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তো আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে দেখি যে আমার দাদি খুব অসুস্থ, তো সবাই কান্নাকাটি করতেছে। তো আমার এক চাচা বলতেছে যে একটু বাজারে যাই গিয়ে একটা ডাক্তার নিয়ে আয়। মানে আমাদের এলাকা থেকে কিছু দূরে মানে একটা ছোটোখাটো বাজার ছিল যেখানে সব মোটামুটি কিছু পাওয়া যেত। তো ডাক্তার তো আসলে না, একটা ফার্মেসিতে ও একটা ফার্মেসি চালাইতো। তো যারা ফার্মেসি চালায় তো স্বাভাবিক মানে যে প্রেশার বা এসব কিছু মানে মাপতে পারে। তো ও বলতেছে যে ওকে গিয়ে নিয়ে আসো। তো আমি গেলাম, আবার ও আমার চাচা বলে দিছে যে ও যদি না আসে তাহলে আমার নামটা বলবা। তো আমি গেলাম ডাক্তারের কাছে, দৌড়ায় গেলাম কান্না করতে করতে। ওকে গিয়ে বললাম যে ভাই আমার সাথে একটু চলেন, আমার দাদি খুব অসুস্থ, তো আপনাকে যাইতে হবে আমার সাথে। বলতেছে যে তোমার দাদি বয়স কত? আমি বললাম যে প্রায় 100 বা 100 মানে কাছাকাছি এরকম হবে বা প্লাসও হইতে পারে। তো আমাকে বলতেছে যে না আমি তোমার সাথে যাব না। আমি বলি কেন যাবেন না? 100 বছর বয়স হয়ে যাচ্ছে বা হবে, তাহলে সেই মানুষটা এই অবস্থায় বিছানায় অসুস্থ হবে না তো কী হবে? তা আমার ওর প্রতি আমার খুব একটা রাগ উঠে যায়। ও বলতেছে যে না আমি যাব না, কোনোভাবে আমি ওকে যাওয়া সম্ভব না, এখন আমার মানে মানে বেচা কেনার টাইম, মানে সন্ধ্যাকালের দিকে বিকালের দিকে। তো ও আমার সাথে আসে নাই। তো আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি। আইসা বললাম যে ওই ডাক্তার তো আমার সাথে আসলো না। তো আমার দাদি আবার আমাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকতেছে। তো আমি দাদির কাছে গিয়ে বসলাম। তো আমার হাতটা ধরলো, মানে ধরে আমার মানে হাতটা মানে আমার ছাড়ে না, মানে আমি যে মানে এখন মানে কি করব আমি বুঝতে পারতেছি না। তো তখনই হঠাৎ মনে হইলো যে আমার একটা ফ্রেন্ড ছিল বোবা, ও আবার অটো চালাইতো। তো ওকে আমি মানে SMS দিলাম যে তুই যদি ফোনের কাছে থাকিস তাহলে আমাকে একটা ফোন দে। তো আবার শুনতে পারে। তো আমি ওকে সব কিছু বললাম যে একজন তাড়াতাড়ি করে একজন ডাক্তার নিয়ে আয়। তো বলার পরে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টার মতো তো একটা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার নিয়ে আসা তো ও ডাক্তার বলতেছে প্রেশারটা মাপলো, বলতেছে যে আমাকে যদি আরও মানে যে সময় অসুস্থরা হয়েছে ওই সময় যদি আমাকে মানে খবর দিতেন তাহলে হয়তো বা আমি কোনো মেডিসিন বা কোনো কিছু দিতে পারতাম, আবার যদি বাঁচতে যত বাঁচত। তো এটা বলার পরে তো সবাই তো আরও বেশি কান্নাকাটি করতেছে। তারপর বলতেছে এটা আমার হাতে আর নাই, মানে বাকিটা উপরওয়ালার ইচ্ছা, মানে প্রেশারটা একদম বেশি হয়ে গেছে। তো ও একটা মানে একটা ওই ট্যাবলেট লিখে দিল আমাকে যে তুমি এই ট্যাবলেটটা নিয়ে আসো, এই ট্যাবলেটটা খায় যদি মানে ওই বিছানায় মনে করেন যে শোয়া অবস্থায় যেভাবে থাক, যদি প্রস্রাব বা পায়খানা হয় তাহলে এর মানে মোটামুটি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তা ওই ট্যাবলেটটার দাম হলো 60 টাকা। তো আমি 20 টাকা নিয়ে গেলাম। ও আমাকে বলে দিয়েছে 60 টাকা দাম। আমি 20 টাকা ছিল, আমি 20 টাকা নিয়ে ওই দৌড়ে ওই আবার ফার্মেসিতে গেলাম। তো ও বলতেছে যে কোন ডাক্তার আসছে? সেটা আপনার শোনার দরকার নাই, আপনি আপনার ব্যবসা করেন, এই যে আমাকে এই বড়িটা দেন। তো ও বলতেছে যে 60 টাকা দাম। ও বলতেছে আমার কাছে ভাঙতি নেই। তো আমি বললাম কেন, আপনি ব্যবসা করেন নাই, আপনি সারাদিন বিক্রি কিনে করেন না, এইটুকু সময়ের মাঝে আপনার কাছে ভাঙতি থাকবে না কেন? তো এক পর্যায়ে ওর সাথে আমার প্রায় কথা কাটাকাটি হয়। তো আমি এটা মনে মনেই রাখলাম আর বইলে আসলাম যে মানে আপনি ডাক্তার না, কিন্তু তারপরেও আপনার আমি যদি আজকে আসতাম যে আমার দাদি অসুস্থ, মানে এরকম অসুস্থ, জ্বর বা এটা সেটা, তাহলে তো ঠিকই আপনি আমাকে বড়ি দিয়ে দিতেন, বয়স যাই হোক, তাহলে আজকে আপনি আমার সাথে গেলেন না কেন? তো এইসব বলে তার সাথে অনেক কথাবার্তা কাটাকাটি করে আমি চলে আসি। চলে আসার ওই মানে ওই ডাক্তারের কাছেই গিয়েছিলেন আর কি? হ্যাঁ, ওই ডাক্তারের কাছেই। বুঝতে পারছি, প্রথমে যে আসলো না। হ্যাঁ, ওই ওনারই আবার ডিসপেন্সারি ছিল। তো ওই আবার প্রেশার টেশার মাপতো এরকম কিছু। তো আমি চলে আসি, এসে আমার ওই ট্যাবলেটটা আমি ওই আমার দাদিকে খাওয়াই দিলে ওই ডাক্তার ওইখানেই থাকে। ওই ডাক্তার আর যায় না, আমি ওকে যাইতে দিই নেই যে আপনি কিছুক্ষণ থাকেন। তো কিছুক্ষণ থাকার পরে তো আমার দাদি মানে মোটামুটি একটু সুস্থ হইল। তো সুস্থ হওয়ার পরে ওই ডাক্তার বলতেছে যে ঠিক আছে এখন মোটামুটি একটু সুস্থ আছে, তো আমি এখন চলে যাই মানে তার ফিসটা তার দেওয়ার জন্য। তো আমি তাকে বললাম যে এটা তো এখন সম্ভব না, আমি 2-1 দিন আমাকে সময় দেন, আমি 2-1 দিন পরে আমি দিয়ে আসবো। তো বলতেছে ঠিক আছে 2-1 দিন পরে দিয়ে আসো, ঠিক আছে, কিন্তু এখন তো সুস্থ মোটামুটি, কিন্তু পুরোপুরি তো সুস্থ হয় নাই, কিন্তু তুমি আমার এই ফার্মেসিতে যাইবা, যাইয়া আমার কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসবা।
তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে মানে 2-1 দিন আমার সময় দেন, আমি 2-1 দিন পরে যাব। তো আমি ওই সময় আমার বড় বোনকে জানাইনি। তো বড় বোন জানালে ও কান্নাকাটি করবে। তো ওকে আমি পরে 2-3 দিন পরে ওই ডাক্তারের কাছে যখন আমি যাব, তখন আমি ফোন দিয়ে বলি যে আপা এই অবস্থা, দাদি তো খুব অসুস্থ ছিল, তো ডাক্তারের কাছে আনছিলাম, ডাক্তার এখন ফিস, এখন ডাক্তার কিছু মানে ওষুধপত্র দিতে চায়, এখন সে না খাওয়াইলেও মানে কেমন দেখা যায়, তো দাদু যেহেতু অসুস্থ। আমি আপাকে ফোন দেওয়ার পরে তো আপা বললো যে ঠিক আছে, তাহলে তুই কি এক কাজ কর, তো কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পরে আমি এক সময় দিয়ে দিব। আমি ওই মেয়েটার বাবার কাছ থেকে আবার টাকা ধার করি, মানে প্রায় 2000 টাকার মতো। তো দাদুর জন্য ওষুধপত্র কিনি। তো ওই দাদু আমার ভালো হয়। তো ওই যে ডাক্তারের কাছে আমি গেছিলাম, ডাক্তার আসে নাই, তো ওর প্রতি আমার একটা খুব মানে প্রচন্ড একটা রাগ মানে কাজ করে যে ও কেন আসলো না। ও তো একজন মানে ডাক্তার, মোটামুটি একজন ডাক্তার, যেহেতু ওষুধপত্র বিষয় জানি, তো ওর তো এটাই তো কাজ যে মানুষের জীবন বাঁচাবে, হয়তোবা একটু ছোট বড় এইসব কিছুই, এত বড় তো আর কিছু না। রাইট। তো ওর প্রতি আমার একটা খুব রাগ কাজ করে যে এই আজকে সে এরকম একটা আমার কাছে এরকম একটা ব্যবহার করতে পারলো, তো ওর ভালো ধরনের আমি একটা ওর সাথে আমার একটা কিছু করতে হবে। তা আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে এটুকু বললাম, তো ওরা বলতেছে যে ওর কি করবি, ওর তো কিছু নাই, মানে এখন ওর ফার্মেসিতে চুরি করতে হবে, মানে এরকম কোনো কিছু যদি করতে চাস। আমি বললাম না, এরকম কোনো কিছু করতে পারবো না। তো ওর আবার কি ছিল, মানে ওই যে ওরও একটা মাছের পুকুর ছিল, যে মাছ চাষ করতো, তো এটা আমি জানতাম না। তো না জানলে আমি যখন ওই যে কলেজে যেতাম, মাঝে মাঝে যেতাম, তো ওর আবার একটা ভাসতে ছিল, তো ওর সাথে আমার একটু মোটামুটি ভালোই সম্পর্ক। তো একদিন আমাকে বলতেছে যে আজকে আমার একটু যাইতে হবে, তা ওকে আমি ফোন দিলাম যে আজকে কলেজে আসবে কিনা। তা ও বললো আমি কলেজে আজকে আসবো না, তো আমার চাচা যে পুকুরে মাছ বিক্রি হবে, তো মানে এই জন্য আমাকে থাকতে হবে, তো আমি যাবো না আজকে। তো আমি কলেজে গেলাম, তো আমি ওই বিষয়টা আর নেই। তো পরের দিন আমি যখন কলেজে যাই, তখন ওকে জিজ্ঞেস করলাম তোর চাচাকে। তা ওই ফার্মেসির মালিকের কথা বললো। তখন আমি বললাম যে মাছের চাষ কোথায় করে বা সব কিছু ডিটেলস নিলাম, মানে আমার পরীক্ষার কিছুদিন আগে। মানে এই লোকটা মাছের চাষ করে? হ্যাঁ, এই লোকটাও মাছের চাষ করে। তো তারপর মানে আমি সব কিছু ডিটেলস নিলাম যে পুকুরটা কোথায় বা এটা সেটা, মানে কি পরিমাণ মাছ আছে, তো মাছ কীরকম বিক্রি করলে কীরকম টাকা লাভ হলো, তার কাছ থেকে আমার স্বাভাবিকভাবে সব নিলাম। তো নেওয়ার পরে হঠাৎ একদিন মানে আমার পরীক্ষার কিছুদিন আগে তারা আবার মাছ বিক্রি, পুকুরটা অনেক বড় ছিল, মানে অনেক বড় ছিল, মানে একবার মাছ ছাড়লে আর কি, মানে বেশি করে মাছ ছাড়লে 2-3 বার বিক্রি করা যেত। ফার্স্ট টাইম বিক্রি করছে, তো খুব বেশি এটা বিক্রি করে নাই। তো আমি আমার পরীক্ষার কিছুদিন আগে তো আমি ওই এলাকায় গেলাম, যাই একদিন বিকালবেলা সব কিছু ঘুরে দেখে আসলাম। তো ঘুরে দেখে আসার পরে কিছুদিন পর আমি ওই কীটনাশক নিয়ে গেলাম, ওই ধান খেতে যেগুলো দেওয়া হয় আর কি, ওই যে কাজটা আমি আগে করছিলাম সেম কাজ। তো আমি গিয়ে ওই বোতলটা ওই যে এটা মুখটা খুলে পুকুরের মাঝখানে মেরে দিয়ে আমি চলে আসি। না, আপনি যে এটা করে আসলেন ওনার ঘেরে, আবারও আরেকটা পুকুরে মাছ নষ্ট করে দিলেন, আপনি এগুলো মারার পরে কি দেখতেন যে পুকুরটার কি অবস্থা? কখনো দেখেছেন? পরে আর ওই এলাকায় যেতাম না, কারণ আমার এলাকা থেকে তো অনেক দূরে, মানে খোঁজ খবরও নিতেন না যে ওখানে কি ঘটেছে? না, সচরাচর ওদিকে যাই না, যাওয়া হয় না। তো আমার বাবা অসুস্থ, তো বাবা উঠতে পারে না, তো তখন তো মনে করেন যে খুব বেশি এটা সচ্ছল না আমাদের পরিবারটা, মানে বাবা অসুস্থ হয়েছে, বাবাই তো মনে করেন যে একমাত্র ওই দিনমজুরি হিসাবে মানে কাজ করে যা পাইতো তাই দিয়ে সংসার চলতো। তো বাবা অসুস্থ, মাঝখানে অনেক টানাটানি, এই আগের মতো অবস্থা যে আমি তো আর ক্ষুধা সহ্য করতে পারি না। কিন্তু তো তখনও মনে করেন যে ওই দুপুরবেলা যখন আমি কলেজ থেকে আসতাম, তখন তো আর আমি কলেজে পড়ি না, আমি ভর্তি হতে যাব তার কিছুদিন আগে। তো ওই জায়গায় তখন তো আর এই অবস্থায় তো তখন একদিন আমার বাবা বলতেছে যে বাবা, আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এত দূর পরিশ্রম করে আসছি, কিন্তু আমি তোদের জন্য কোনো কিছু করতে পারি নাই, যে আমার বাবা মার জন্য আমি কোনো কিছু করতে পারি নাই। তো বাবা আমার কান্না করতেছে, আমি বাবাকে আমি কোনোদিন কান্না করতে দেখি নাই। এটা ভয়ঙ্কর রকমের ফিল হয়, এটা আমি জানি না মানে পৃথিবীতে কয়জন সন্তানের এটা দেখার, মানে কাউকে যাতে না দেখায়। কারণ বাবা ছোটবেলা থেকেই সন্তানের কাছে একটা বিশাল বটগাছের মতো, বিশাল আশ্রয়স্থল। তো এই মানুষ যখন কান্নাকাটি করে, এটা যে কি ভয়ঙ্কর হেল্পলেস একটা ফিল দেয়, খুব ভয়ঙ্কর রকমের একটা বাজে ফিল দেয়, এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। হ্যাঁ, তারপর তো আমার বাবা কান্না করে আমার হাত ধরে বলতেছে যে আমি তোদের জন্য কিছু করতে পারি নাই, তোরা আমার উপর দাবি রাখিস না।
খুব দুঃখজনক আসলে। তো তখন আমি ডিপ্লোমায় ভর্তি হই নাই। ভর্তি না হয়ে আমার দোলা ভাই যে ছিল, ওর সাথে আমি কোনদিন কথা বলি নাই, এর আগে দেখলো নাই। একদিন আমি ফোন দিলাম আপার কাছ থেকে নাম্বার নিয়ে, যে ভাই এই অবস্থা, আমাকে একটা যে কোনোভাবেই হোক একটা চাকরিতে ঢুকাই দেন। আমি পড়ালেখা তো আর করবো না, আমি দেখি আমি যে আমার বাবা মার জন্য কিছু করতে পারি কিনা। একটা কোম্পানিতে আমার চাকরি দেয়, আমার 7,000 টাকা স্যালারি ছিল ওই জায়গায়। তো আমি 7,000 টাকা দিয়ে আমার 1,000 টাকা রুম ভাড়া ছিল, আমি আর মানে যা পাইতাম মানে খাওয়া খরচ বাদে আমি সব দিয়ে দিতাম, আমি নিজের জন্য কোনো কিছু রাখতাম না। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে ওই নেটের একটা কোম্পানিতে জব করতেছি। ওখানে আপনি কি করেন? হোম সার্ভিস দেন বিভিন্ন, কি কাজ? আপনার কাজটা কি? ওই হোম সার্ভিসটা দেওয়াই আমার কাজ। বিভিন্ন কেবল বাড়িতে system। গিয়ে টাকা পয়সা তোলা না, নাকি ওই তাদের নতুন করে কানেকশন দেওয়া, নতুন করে কানেকশন? বা ওই এতে আপনার কয় পয়সা হয় প্রতি মাসে? এতে আমার Salary 10,000 কত? টাকা স্যালারি আসে, কত? 10-এর মতো। 10-এর মতো। এটা আপনি কি করেন? খেয়ে পরে বাড়িতে পাঠাতে পারেন? হ্যাঁ, আমি আমার নিজের মানে প্রতিদিন যা খরচ হয়, মানে ওটা মোটামুটি কোম্পানি একটা না টিভি দিয়ে দেয় দৈনিক 40 টাকার মতো। তো ওই খরচটা বাদে আমি মোটামুটি 5,000 টাকার মতো বাড়িতে পাঠান। এটা দিয়ে আপনার বাবা মা চলতে পারে? হ্যাঁ, চলতে পারে মোটামুটি ভাবে চলতে পারে। আচ্ছা, তো আপনি কি চিন্তা করেন? আপনি ভবিষ্যৎ কি চিন্তা করেন? আপনার বয়স তো বলছিলেন আপনি 22 বছর। ভবিষ্যৎ কি চিন্তা করেন? ভবিষ্যতের কথা আমি আমার নিজেদের কথা কোনো চিন্তা করি না। আমি শুধু চিন্তা করি যে আমি আমার বাবা মার জন্য যদি কিছু করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক কিছু বড় কিছু করা হবে। প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে ভালো একটা কিছু আছেই। একটা জিনিস হচ্ছে যে আমি সবচাইতে মানে অপছন্দ করি যেটা ব্যক্তিগতভাবে, এটা শুধু আমি না, আমাদের প্রিয় নবীও অপছন্দ করতেন, সেটা হচ্ছে মানুষের কাছে হাত পাতা। খুব বেশি একেবারেই আর কোনো পন্থা নাই এইরকম জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের কাছে হাত পাতা উচিত না। আপনার ভেতরে সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে যে আপনার বাবা মা বেঁচে আছেন এখন পর্যন্ত। এইটা আপনি এদিক থেকে অনেক বড় সৌভাগ্যবান। জি, কষ্ট হোক যাই হোক না কেন, আপনার দিন শেষে আপনি বাবা বলার মতো কাউকে পাচ্ছেন, মা বলার মতো কাউকে পাচ্ছেন। এর চাইতে বড় আশীর্বাদ কিছু হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আপনার দুটো হাত আছে, দুটো পা আছে। হ্যাঁ, আপনি হয়তো অনেক মানুষের চেয়ে পিছিয়ে আছেন, কিন্তু একই সাথে এটাও সত্য যে আপনি অনেক মানুষের চেয়ে এগিয়ে আছেন। আপনার এই অবস্থায় আপনি হয়তো ভয়ঙ্কর রকমের একটা অসুখে ভুগতে পারতেন, তখন আরো জটিল হয়ে যেত পরিস্থিতি। তার মানে আলহামদুলিল্লাহ আপনি অনেক মানুষের চেয়ে ভালো আছেন। এইটা আপনার শক্তি হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এটা। কিন্তু আপনার এই যে আজকে যে বিষয়গুলো আমি আজকে এখানে নিয়ে আসলাম, বিশেষ করে দুটো মানুষের ঘের, মানে ঘের বলতে আমরা যেটা বুঝি যে মাছের ঘের, বাকি টুকটাক চুরি করেছেন সেগুলো বিষয়ে আমি নাইবা বললাম, যে দুটো মাছের ঘেরে যে এই যে বিষটা দিয়ে দেওয়া, এটা নিয়ে আমার একটু বলার আছে। আচ্ছা, আপনি কখনো এই দুটো কাজের জন্য নিজে থেকে অনুতপ্ত হয়েছেন? হ্যাঁ, আমি অনেক অনুতপ্ত, এবং আমি ওই কাজগুলোর কারণেই হয়তো আমার ফ্যামিলিটা আজকে এই অবস্থায়। সেটা আমি দেখেন, আমি একটা জিনিস চিন্তা করেন, একটা লোক মাছের ঘের করে খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, ডাক্তার আপনার সঙ্গে যে আচরণটা করেছিল সেটা অন্যায় করেছিল, কিন্তু সেটার জন্য উপরওয়ালা দেখবেন, সেটার জন্য সিস্টেম আছে। কিন্তু তা না করে আপনি যে সিদ্ধান্তটা নিলেন, এটা কি হতে পারত? ধরেন ওই একটা মানুষ, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ওই মানুষটা হয়তো খুব ভালো মানুষ, হ্যাঁ, যে মানুষটার কাছে আপনি গেছেন, আপনি যদি এইভাবে একটু চিন্তা করেন, খুব ভালো মানুষ, কিন্তু সিচুয়েশনালি সে হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই মুহূর্তে, হয়তো বা কোনো বিশেষ কারণে সে হয়তো কারোর সাথে খারাপ আচরণ করে না, কিন্তু আপনার সাথে করে ফেলেছে, এবং সেটা রেজাল্টটা কি দাঁড়ালো দেখেন, আপনি তার খুঁজে 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 পুকুরে গিয়ে মাছের মধ্যে বিষ দিলেন। প্রথম কথা হচ্ছে প্রাণী হত্যা মহাপাপ। আপনি ওইখানে জানেন না আপনি কি ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলো খুব কমন, গ্রাম অঞ্চলে এগুলো খুব কমন। এই যে কেউ মাছ চাষ করলে, কেউ কারো গরু, কারো এগুলো মানুষ বিষ দিয়ে মেরে ফেলে, এটা যে কত ভয়ঙ্কর রকমের পাপ। শুধু তাই না, আপনি যদি একটু চিন্তা করে দেখেন একটু অ্যাঙ্গেল থেকে, যে মানুষটা মাছ চাষ করেছে তার একটা পরিকল্পনা আছে, যে মানুষটা প্রতিদিন ওই মাছটাকে ফিড দিচ্ছে, সে প্রতিদিন চিন্তা করছে মাছটা কবে বড় হবে, কবে গিয়ে বাচ্চাটা বিক্রি করব, কয় টাকা লাভ হবে, এই টাকাতে আমি কী করব। তার মানে এটা শুধুমাত্র মাছ মারা না, এটা একটা পুরো প্ল্যানকে মেরে ফেলা, একটা স্বপ্নকে মেরে ফেলা। তো একটা মানুষের স্বপ্ন যখন মরে যায়, ওই মানুষটা বেঁচে থাকা আর না বেঁচে থাকা সমান হয়ে যায়। জি, ভুল তো ঠিক আছে, ভুল মানুষ করে, কিন্তু অপরাধগুলো যদি আপনার সুযোগ থাকে যে কোনো অপরাধ করার, কারণ প্রত্যেকটা অপরাধী জানেন যে যিনি যে অপরাধটা করছেন সেটা একটা অপরাধ, কিন্তু তারপরেও তিনি নিজেকে সংবরণ করতে পারেন না, কারণ মনের ভেতরে জেদ থাকে, ক্ষোভ থাকে, প্রতিহিংসা থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে খুব শক্তিশালী। একবার যদি থিঙ্ক করা যায়, দুইবার চিন্তা করা যায়, তিনবার যদি চিন্তা করা যায়, এটার পরে রেজাল্টটা কী দাঁড়াবে, তাহলে ওই মানুষটার পক্ষে ভুল করা সম্ভব না, অপরাধ করা সম্ভব না। আমার মনে হয় যে কোনো ভুল কাজ করার আগে একটু দুইবার তিনবার একটু চিন্তা করাটা খুব জরুরি। আপনি আজকে এখানে এসেছেন, মোরাল অফ দ্য স্টোরি আমি যেটাই বলতে পারি সেটা হচ্ছে যে নেভার, কখনোই নিজের জায়গাটা থেকে আশাহত হয়েন না। আপনি আপনার বাবা মার খেদমত করতে চাচ্ছেন, এটা সম্ভব।
এটা যে কোনোভাবেই সম্ভব এবং সেটার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দেবেন। আর বাকি যে কাজগুলো আপনি করেছেন সেটার জন্য আমি আমার যারা শ্রোতা আছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই যে আপনার দ্বারা যেন এই ধরনের কাজ না হয়। সো ভালো থাকুন প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী রবিবার সিক্রেটসে আবারও কথা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.